যে টাইম মতো আসছে সব। না না, রিপ্লাই মানে কমেন্ট। পরে যারা এলে তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ওকে, তো স্টার্ট করে দিই। আর কেউ আসতে বাকি আছো কি? 1 2 3 4 5, আরো দুজন তো আসা উচিত। যাই হোক, আশা করি সময় লাগবে, বাট চলে আসবে। তো আমি শুরু করে দিচ্ছি। তো দেখো, তোমাদের আজকে আমি যেরকম ইনফর্ম করেছিলাম যে আজকে তোমাদের যে এমসিকিউ গুলো বিভিন্ন টাইম বাই টাইমে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়েছিল, সেখানে তোমাদের বলা হয়েছিল যে তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে, তারপরে একটা ক্লাসে এগুলো ডিসকাশন হবে, সেখান থেকে প্রতিটা কোয়েশ্চেন ওয়াইজ একবার রিভিশনও হয়ে যাবে, প্লাস কোয়েশ্চেনগুলোও সলভ হয়ে যাবে। তোমাদের তোমাদেরকে 18 মার্কসের এমসিকিউ দেওয়া হয়েছিল। তো পরীক্ষাতেও 18 মার্কসের এমসিকিউ থাকবে ফার্স্টে, পরে আরও এমসিকিউ রয়েছে, সেগুলোও থাকবে। তো এই 18 মার্কসের এমসিকিউ আমরা যে কটা চ্যাপ্টার কভার করেছি তার মধ্যেই রয়েছে। পার্টনারশিপের কিছু কিছু পার্ট এখনো বাকি রয়েছে, সেগুলোকে আমরা এখন স্কিপ করে যাব। পার্টনারশিপের সেই পোর্শনটা হয়ে গেলে আবার আমরা ওই বাকি যে এমসিকিউগুলো ছেড়ে যাব সেগুলো তখন করে নেব। ওকে, তো তোমাদের এমসিকিউর সাথে এসএ কিউও রয়েছে। যদি আজকে টাইম হয় তাহলে এসএ কিউগুলো ডিসকাস করব, আর যদি না হয় তাহলে শুধু এমসিকিউগুলোই আজকে ডিসকাশন হবে। ওকে, তো এর সাথে সাথে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে, তো আমার মনে হয় সুবিধা হবে তাতে। তো দেখো, আশা করছি যে সবার এমসিকিউগুলো লেখা রয়েছে, কারণ আমি অলরেডি 4টে সেটের এমসিকিউ দিয়ে দিয়েছিলাম। 5 নম্বর সেটটা আমার দেওয়া ছিল না, যেটা আজকে দিয়ে দিয়েছি। আশা করছি কেউ কেউ লিখে নিয়েছো, যারা লেখনি তারা দেখে নাও, ক্লাস শেষ হওয়ার পরে সেট 5-এর এমসিকিউগুলোও করে নিও। ওকে,
ফার্স্ট হচ্ছে পার্টনারশিপ ইজ আ বিজনেস ওয়্যার দ্য নাম্বার অফ প্রোপ্রাইটার্স ইজ, মানে অংশীদারি ব্যবসায় মিনিমাম কতজন প্রোপ্রাইটার থাকে বা ম্যাক্সিমাম কতজন প্রোপ্রাইটার থাকে, অল ওভার কতজন প্রোপ্রাইটার থাকে। আমাদেরকে চারটে অপশন দিয়েছে, একটা বলছে একজন থাকলেই হয়, একজন বলছে দুজন থাকলেই হয়, সিতে বলছে দুজন অথবা তার থেকে বেশি, আর ডিতে বলেছে কোনো পার্টনারেরই প্রয়োজন নেই। তো পার্টনারশিপ বিজনেস আমরা ক্লাস 11-এও পড়েছি, ক্লাস 12-এও যখন আমরা পার্টনারশিপ স্টার্ট করলাম তখনও দেখলাম পার্টনারশিপ বিজনেস করতে গেলে পার্টনারের কজনের প্রয়োজন হয়, মিনিমাম দুজন ব্যক্তি প্রয়োজন হবে, কারণ পার্টনার মানে মিনিমাম দুজন তো থাকবে, একজন হলে তো সেটা এক মালিকই কারবার হয়ে যাবে, অর্থাৎ অনলি ওয়ান একেবারেই নয়। অলওয়েজ টু কখনোই নয়, কারণ আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছি 3জন পার্টনার, 4জন পার্টনার, 5জন পার্টনার, আরো ওপরেও হতে পারে। তো আমরা জানি পার্টনারশিপ বিজনেস করতে গেলে মিনিমাম দুজন পার্টনার তো লাগবেই, তার থেকে বেশিও হতে পারে। বেশি মানে কত? যদি ব্যাংকিং বিজনেস হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10 জন, আর যদি ব্যাংকিং বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেস হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 20 জন। তাহলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 20 জন পার্টনারের প্রয়োজন। এই সমস্ত কথা কোথায় লেখা রয়েছে? পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে। ওকে, তাহলে এখানে অপশন কি হবে? অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। যদি পেন্সিল দিয়ে করা থাকে এগুলোকে পেন দিয়ে এখন মার্ক করে নিতে পারো। ওকে, তাহলে ফার্স্ট আনসারটা কি হলো? পার্টনারশিপ বিজনেসে প্রোপ্রাইটার কতজন হতে পারে? 2 জন অথবা তার থেকে বেশি। ওকে, কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা কমেন্টে জানাতে পারো, আর ইন এনি কেস যদি কমেন্টে প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, আমি আনসার করতে পারবো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হয়ে গেল। দেখো এখানে তোমাদের পুরো যা যা এখনো পর্যন্ত হয়েছে প্রতিটা জিনিস কিন্তু রিভিশনও হয়ে যাবে, তো এতে সবকিছু মনেও পড়ে যাবে আর এমসিকিউ গুলোও হয়ে যাবে। প্রতিটা এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো সেটের কোয়েশ্চেন, এখান থেকেই পরীক্ষার প্রশ্ন তৈরি হয়। আচ্ছা, তাহলে 1 নম্বরটা হয়ে গেল, 1 নম্বর ডান। 2 নম্বরে কি বলেছে দেখো, বলেছে ইফ আ পার্টনার ইজ এন্টাইটেল টু কমিশন অফ 5% অন নেট প্রফিট, 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। আফটার চার্জিং সাচ কমিশন মানে কি বলে দিয়েছিলাম, যে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডান দিকে যে নেট প্রফিট লিখি তার সাথে ডিসকাউন্ট ইন্টারেস্ট অন ড্রয়িংস যোগ করে ডেবিট সাইডের সমস্ত যে এক্সপেন্সেস গুলো রয়েছে, মানে পার্টনার্সদের যা যা দেওয়া হচ্ছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, স্যালারি, বোনাস, এই সমস্ত কিছু দেওয়ার পর যে প্রফিট বেরোচ্ছে তার উপরে কমিশন চার্জ করা হয়, সেইটাকেই বলা হয় আফটার চার্জিং সাচ কমিশন। এখানে কি কোশ্চেনটা বলেছে, ইফ আ পার্টনার ইজ এন্টাইটেল টু কমিশন অফ 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, দেন পোর্শন অফ কমিশন বিফোর চার্জিং প্রফিট উইল বি, কত হবে? এই লেখাটা দেখেও কনফিউজ হয়ে যাও না যে বিফোর চার্জিং মানে কি দুটোই দিয়ে দিল, এখানে বলেছে আফটার চার্জিং, এখানে বলেছে বিফোর চার্জিং। ব্যাপারটা দেখো, কমিশনের কথা হচ্ছে, কমিশন কি বলেছে? কমিশন বলেছে আফটার চার্জিং সাচ কমিশন। ওকে, আমাদের প্রশ্ন কিন্তু এই কমাতেই শেষ। এই কথাটার মানে কি, দেন পোর্শন অফ কমিশন বিফোর চার্জিং, মানে হচ্ছে যে তাহলে কমিশনের পোর্শন কতটা হবে প্রফিট বের করার আগে। তো আমরা প্রফিট বের করার আগেই কমিশন বের করি, তো আমাদেরকে যে আমরা যদি কমিশনের হিসাব আফটার হিসাবে করি সেক্ষেত্রে আমরা প্রফিট বের করার আগে যে কমিশন আমরা বের করি কত হিসাব করব, কিভাবে হিসাব করব? তো কি হবে, 5% দিয়েছে, আমরা জানি আফটার চার্জিং সাচ কমিশন হলে যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেই সংখ্যাটা উপরে বসে আর নিচে 100-র সাথে সেটা যোগ হয়ে যায়, অর্থাৎ আফটার চার্জিং সাচ কমিশন হলে উত্তর হবে 5/105। ওকে, আশা করি কোয়েশ্চেন 2 নিয়েও কারোর কোনো সমস্যা নেই। ইন এনি কেস কেউ যদি না লিখে থাকো, এখন ডিসকাশনের মধ্যে তোমরা লিখে নিতে পারো। যাদের লেখা নেই, আমার মনে হয় সবারই লেখা আছে, কিন্তু যাদের লেখা নেই তারা লিখে নিতে পারো। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো। থার্ড কোয়েশ্চেন কি বলেছে? থার্ড কোয়েশ্চেন বলছে, if amount of reserve of a partnership firm 18,000 and the profit sharing ratio ABC 3:2:1, then তাহলে share of reserve of B and C কত হবে?
তোমরা মানে রিজার্ভ দিয়ে করোনি। তোমরা সম্ভবত রিজার্ভ দিয়ে করোনি, কিন্তু এখানে তোমাদের কনফিউশন মানে কনফিউজ করা ছাড়া আর কিছুই করা হচ্ছে না অ্যাকচুয়ালি। এখানে রিজার্ভ লিখে তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু মানে কি বলবো ঘুরপাক খাইয়ে দেওয়া হচ্ছে। এখানে কিছুই বলেনি। দেখো, রিজার্ভ হোক আর প্রফিট হোক, শেয়ার অফ রিজার্ভ মানে হচ্ছে যে পার্টনারেরা কত কত ভাগ পাবে, এই তো। এবার এখানে সেটা আমরা রিজার্ভ পার্টনারদের মধ্যে ভাগ করে দিই অথবা আমরা প্রফিট ভাগ করে দিই, যাই ভাগ করে দিই না কেন সেটা আমরা রেশিওতেই ভাগ করব, স্বাভাবিক ব্যাপার। এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা যা খুশি হোক না কেন যদি ভাগ করে দিই সেক্ষেত্রে কে কত পাবে। আমাদের অপশন দিয়েছে যে, আমাদের প্রশ্ন করেছে যে বি আর সি একসাথে হলে কত পাবে। ওকে, ধরে নাও যে বি পাবে 2 আর সি পাবে 1, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে একসাথে মানে 3। এই যে 3, এইটার কথা জিজ্ঞেস করেছে যে বি আর সি একসাথে যেটা পাবে, বি আর সি একসাথে কত পাবে 3। এবার রেশিওটা দেখো, রেশিও কি বলেছে, এর 3, বি এর 2, সি এর 1। বলছি এর রেশিওটা ফলো করো। রেশিওতে কি বলেছে, এ বি সি এর রেশিও কি 3, 2, 1। ওকে, তাহলে যা কিছু তারা পাবে এই রেশিওতেই তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখানে বলেছে যে 18,000 টাকা, এই 18,000 টাকা যদি 3, 2, 1 এই রেশিওতে ভাগ করে দেওয়া হয় তাহলে কে কত পাচ্ছে দেখো। এই 18,000 টাকা এটা যদি 3 জনের মধ্যে 3:2:1 রেশিওতে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রথম জন কত পাবে, প্রথম জন পাবে 3/6 মানে 9,000 টাকা। দ্বিতীয় জন কত পাবে, 2/6 মানে 6,000 টাকা। আর তৃতীয় জন কত পাবে, 1/6 3,000 টাকা। এবার আমাদের প্রশ্ন করেছে যে বি আর সি একসাথে যা পাবে সেটা কত হবে। ওকে, তাহলে দেখো বি আর সি একসাথে কত পাবে, 6,000 প্লাস 3,000 মানে কত, 9,000, তাই তো। বি আর সি একসাথে কত পাবে, বি পাবে 6,000, সি পাবে 3,000, দুটোকে যোগ হচ্ছে 9,000। তাহলে বি আর সি একসাথে কত পাচ্ছে, 9,000। আমাদের উত্তর রেডি। এবার দেখি ওরা কি কি অপশন দিয়েছে। বলেছে ইকুয়াল টু এ মানে কি, মানে এ যা পাবে তার সমান সমান বি আর সি পাবে। দেখো এ কত পাচ্ছে, এ পাচ্ছে 9,000 টাকা আর বি আর সি মিলিয়ে কত পাচ্ছে, 9,000 টাকা। তাহলে অপশন এটাই ঠিক, তাই তো। মানে এ যা পাচ্ছে, এ কত পাচ্ছে, এ পাচ্ছে 9,000 টাকা আর বি আর সি মোট কত পাচ্ছে, 6,000 প্লাস 3,000 মানে 9,000 টাকা। তাহলে আমাদের অপশন এতে কি বলেছিল, ইকুয়াল টু এ মানে বি আর সি যা পাবে সেটা যোগ করলে যেটা হচ্ছে সেটা এ এর সমান হচ্ছে। বাকিগুলো কি বলেছিল, যে টোয়াইস অফ এ মানে এ যা পাবে তার দ্বিগুণ। এ পাচ্ছে 9,000, বি আর সি এর যোগ করলেও 9,000 হচ্ছে, দ্বিগুণ কি হচ্ছে না। বলছে হাফ অফ এ মানে এ পাচ্ছে 9,000, তার অর্ধেক করলে 4,500 হচ্ছে, কিন্তু এ আর বি আর সি যোগ করলে দেখা যাচ্ছে 9,000 পাচ্ছে, তাহলে হাফও ঠিক নয়। আর বলছে নান অফ দিস তো একেবারেই নয়, তাহলে এটাও ভুল, হাফটাও ভুল, ডবলটাও ভুল। টোয়াইস মানে হচ্ছে ডবল, দ্বিগুণ। তাহলে কোনটা উত্তর হবে, ইকুয়াল টু এ মানে এ যেটা পাচ্ছে তার সমান সমান বি আর সি মিলিয়ে পাচ্ছে। তাহলে এ পাচ্ছে 9,000, বি আর সি এর যোগ করলেও হচ্ছে 9,000, তাহলে উত্তর হচ্ছে ইকুয়াল টু এ। কারোর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে বলো। ওকে, তাহলে পরের কোশ্চেন কি আছে, 4 নম্বরে কি বলেছে, ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কোথায় আসে, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আসে, আমরা যে ক্যাপিটালের দুটো মেথড করেছিলাম, ক্যাপিটালের দুটো মেথড কি কি ছিল, প্রথমেরটা ছিল ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, দ্বিতীয়টা ছিল ফিক্সড ক্যাপিটাল মেথড। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে কি করা হতো, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে পার্টনারদের যা পাওনা গন্ডা রয়েছে তারা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে পায়।
ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে একটাই গোটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানো হতো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে যা যা আসছে সেই সমস্ত কিছু ওই গোটা ক্যাপিটাল অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হতো। ফিক্সড ক্যাপিটাল মেথডে কি করা হতো, ফিক্সড ক্যাপিটাল মেথডে দুটো ক্যাপিটাল অ্যাকাউন্টকে ভেঙে দুভাগে ভাগ করে দেওয়া হতো। একটা ভাগের নাম হতো ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা ভাগের নাম হতো কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র ক্যাপিটাল বিজনেসে নিয়ে আসা হলে সেটা লেখা হতো, আর যদি কোনো ক্যাপিটাল জাতীয় ড্রয়িংস করা হয় সেটা লেখা হতো। আর কারেন্ট অ্যাকাউন্টে সমস্ত প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের জিনিসগুলোকে নিয়ে আসা হতো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যা যা আছে সবগুলোকে কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে আসা হতো। তাহলে এই ছিল। এখানে কি বলেছে ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট উইল বি, বলছে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হতে পারে, মানে ব্যালেন্স বলতে কোন ব্যালেন্স, ওই যেটা আলটিমেটলি ব্যালেন্স বিডি বেরোয় সেটা। বলছে ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, বলছে আইদার ডেবিট অর ক্রেডিট, মানে ডেবিট ক্রেডিট দুটোর কথাই বলছে। ডিতে বলছে নান অফ দিস। এটা সম্ভবত কালকেও আমরা ডিসকাস করেছিলাম। তো আমরা জানি ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কোনোদিনই ডেবিট হয় না, অলওয়েজ ক্রেডিটই থাকে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্স ডেবিট অথবা ক্রেডিট দুটোই হতে পারে। আমরা যখন কারেন্ট অ্যাকাউন্টের অঙ্ক করেছি সেখানে দেখেছি কখনো কখনো ডেবিট ব্যালেন্স বেরোয়, কখনো কখনো ক্রেডিট ব্যালেন্সও বেরোয়। অর্থাৎ শুধু ডেবিট বা শুধু ক্রেডিট কোনোটাই ঠিক নয়, হয় ডেবিট নয় ক্রেডিট, দুটোই হতে পারে। অর্থাৎ এখানে উত্তর কি হবে, আইদার ডেবিট অর ক্রেডিট। ওকে, তাহলে কোয়েশ্চেন 4 এর আনসার কি হবে, অপশন সি। আচ্ছা, 5 নম্বরেরটা তোমাদের এখনো হয়নি, 6 নম্বর হয়নি, এটা হয়েছে, 7এরটা হয়েছে। কি বলেছে দেখো, পার্টনারশিপ অ্যাক্ট 1932 যেটা রয়েছে সেখানে ইন্টারেস্ট অন লোনের কথা লেখা রয়েছে। তাহলে ইন্টারেস্ট অন লোনের কথা কোথায় লেখা রয়েছে, লেখা রয়েছে পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর সেকশন 37। সেখানে লেখা রয়েছে যে পার্টনাররা যদি পার্টনারশিপ বিজনেসকে লোন দেয় তাহলে তার উপরে ইন্টারেস্ট কত পাবে। আমরা এটা অলরেডি ডিসকাস করেছিলাম যখন আমরা পার্টনারশিপের থিওরি পড়িয়েছিলাম, যে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন মানে ইন্টারেস্ট অন লোন যদি পার্টনারশিপ ডিডে কিছু লেখা না থাকে সেক্ষেত্রে কত হতে পারে, 6%। তাই তো, মনে আছে নিশ্চয়ই। তো এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে, অ্যাজ পার সেকশন 37 অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট ডিউ টু আ ডিসিজড পার্টনার শুড বি পেড এট দ্য মিনিমাম রেট অফ। এটা না অ্যাকচুয়ালি এই ডিসিজ পার্টনারটা কি জিনিস এখন বললে বুঝবে না, তো আমি এত ডিটেলসে এখন বোঝাচ্ছি না, যখন এর থিওরিটা হয়ে যাবে তখন করিয়ে দেবো। বাট এখন শুধু আনসারটা করে নিতে পারো যে 6%। নর্মালি পার্টনারদের যে কোনো মানে লোন বা যে কোনো কিছু যদি পাওনা থাকে তার উপরে ইন্টারেস্ট নর্মালি 6%ই হয়। ওকে, পার্টনারদের কিছু পাওনার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন ড্রয়িংস বলা হচ্ছে না, মেইনলি ইন্টারেস্ট অন লোনের কথা বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট ডিউ। ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট ডিউ মানে হচ্ছে পার্টনাররা যদি তাদের ব্যবসা থেকে তাদের কিছু পাওনা থাকে কোনো অ্যামাউন্ট, সেটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল নয়, ইন্টারেস্ট অন ড্রয়িং নয়, মেইনলি ইন্টারেস্ট অন লোন। তো এই জাতীয় যদি কোনো ইন্টারেস্ট পাওনা থাকে সেক্ষেত্রে মিনিমাম কত হবে রেট, মিনিমাম রেট হবে 6%। আর যদি পার্টনারশিপ ডিডি অন্য কিছু বলা থাকে, ধরো বলা হয়েছে পার্টনারশিপ ডিডি 8%, সেক্ষেত্রে 8%, বলা 9% সেক্ষেত্রে 9%, যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে 6% হবে। ওকে, হলো। এটাও তোমাদের হয়নি, এটা নেক্সট একটা দুটো ক্লাসের মধ্যেই হবে, মানে কোশ্চেন নাম্বার 7 তোমাদের হয়নি এখনো, সরি কোশ্চেন নাম্বার 8 এখনো হয়নি। দ্য অ্যাকাউন্ট দ্যাট পারফর্ম দ্য সেম ফাংশন প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটাও তোমাদের এখনো হয়নি। নম্বর আচ্ছা, দ্য অ্যাকিউমুলেটেড ব্যালেন্স অফ প্রফিট শেয়ার, এটাও হয়নি, 10ও হয়নি এখনো। ওকে, তাহলে আমরা আরো নিচে চলে যাই। কারোর যদি ক্লাসের মাঝে কখনো ভিডিও নিয়ে বা অডিও নিয়ে কোনো প্রবলেম কিছু ফেস করো অবশ্যই আমায় জানিও, আমি চেষ্টা করব সেটাকে সলভ করার। ওকে, তোমরা কমেন্টেও জানাতে পারো, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো।
আবার যে কোনো নাম্বারে ফোন করেও জানাতে পারো। ওকে, তো পার্টনারশিপের কোয়েশ্চেন শেষ। এবারে হচ্ছে আমাদের শেয়ার আর ডিবেঞ্চারের কোয়েশ্চেন শুরু। শেয়ার আর ডিবেঞ্চারের কোয়েশ্চেন করতে গিয়ে আমরা শেয়ার আর ডিবেঞ্চারটা একবার রিভিশনও করে নিতে পারবো, বেশ কিছু জিনিস মনে পড়ে যাবে। আচ্ছা, তোমরা যে আনসারগুলো মার্ক করছো না, চেষ্টা করো সেগুলো লাল কালি দিয়ে বা এমন কালি দিয়ে দাগানোর যেটা কিনা দূর থেকেও বোঝা যায় যে হ্যাঁ এটাই উত্তর। ওকে, আর যদি কারোর কাছে একটু পয়সা বেশি থাকে তারা হাইলাইটার দিয়েও মার্ক করে নিতে পারো। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে কি বলছে? when shares are forfeited। শেয়ার ফরফিট করা মানে কি? মানে হচ্ছে কোনো শেয়ারের টাকা যদি কোনো শেয়ার হোল্ডার দিতে না পারে তখন তার কাছ থেকে শেয়ারগুলোকে ফেরত নিয়ে নেওয়া হয়। অ্যাকচুয়ালি ফেরত নয়, কেড়ে নিয়ে নেওয়া হয়। শেয়ার যাকে বাংলায় বলা হয় বাজেয়াপ্তকরণ। তো যখন শেয়ার ফেরত নিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, দেন বাই হুইচ অ্যামাউন্ট দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। বলছে যখন শেয়ার ফরফিট করা হবে, যখন শেয়ার ফরফিট করা হয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে কত টাকা দিয়ে ডেবিট করা হয়? কত টাকা দিয়ে ডেবিট করা হয়? আমরা জানি যখন ফরফিট করা হয়, ফরফিট করার সময় ধরে নাও 1000 শেয়ার ফরফিট করা হচ্ছে। 1000 শেয়ার ফরফিট করা হলে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কত লিখি? ধরো শেয়ারটার ফেস ভ্যালু ছিল 10 টাকা। তো সেক্ষেত্রে কি আমরা কিছু দেখে না দেখে আমরা জাস্ট 10 টাকা শেয়ারের দাম বলে, মানে 10 টাকা শেয়ারের ফেস ভ্যালু বলে 1000 ইন্টু 10 করে আমরা 10,000 করে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখে দিই? তা কিন্তু কখনোই নয়। যতবার আমি এটা বুঝিয়েছি ততবার আমি ধরে ধরে বুঝিয়েছি যে কখনো এরকম ভাবে ডাইরেক্ট ফেস ভ্যালু যা সেটাই লিখে দেবে না। কি লিখবে? যখন ফরফিট করা হচ্ছে তখন আমাদেরকে দেখতে হবে যে যে মুহূর্তে ফরফিট করা হচ্ছে সেই মুহূর্তে কি অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল সমস্ত কিছু হয়ে গেছে, নাকি অ্যাপ্লিকেশনের পর অথবা অ্যালটমেন্টের পর অথবা ফার্স্ট কলের পর, নাকি পুরো ফাইনাল কলের পর ফরফিচার হচ্ছে। ধরে নাও এই যে এক্সাম্পলটা দিচ্ছি 10 টাকা, সেখানে হয়তো বলা ছিল যে অ্যাপ্লিকেশনের 3 টাকা, অ্যালটমেন্টের 2 টাকা, ফরফিচারের 3 টাকা, আর সরি ফরফিচারের বলছি, ফার্স্ট কলের 3 টাকা আর ফাইনাল কলের 2 টাকা, মোট 10 টাকা এইভাবে নেওয়া হবে। কিন্তু ফরফিট করা হচ্ছে দেখা গেলে অ্যালটমেন্টের পর এই জায়গায়। তাহলে অ্যালটমেন্টের পরে যদি ফরফিট করা হয় সেক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হতো যে যখন ফরফিট করা হচ্ছে তখন পর্যন্ত কত টাকা চাওয়া হয়েছে। কত টাকা চাওয়া হয়েছে দেখো, অ্যাপ্লিকেশনের জন্য 3 টাকা, অ্যালটমেন্টের জন্য 2 টাকা, তাহলে মোট 5 টাকা চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু 10 টাকা এখনো চাওয়া হয়নি, পুরো 5 টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ এই অবস্থায় যদি ফরফিট করা হয় সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে কত ডেবিট করব? 10 টাকা একেবারেই ডেবিট করব না, তাহলে কত ডেবিট করব? 5 টাকা ডেবিট করব। ওকে, আশা করি তোমাদের মনে আছে। তো ফরফিট যে মুহূর্তে হচ্ছে আমরা সেই মুহূর্ত পর্যন্ত কত টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে চাওয়া হয়েছে সেই টাকাটাই আমরা ফরফিচার অ্যাকাউন্টে, মানে ফরফিট করার সময় ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করব। ওকে, এখানে কি বলেছে? বলেছে when share forfeited then by which amount share capital will be by which amount the share capital account will be debited। বলছে যখন ফরফিট করা হবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে কত টাকা দ্বারা ডেবিট করা হবে। এখানে বলেছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু মানে হচ্ছে একটা শেয়ারের অ্যাকচুয়ালি যা দাম। আমরা এক্সাম্পলে যে 10 টাকা বলছিলাম সেই 10 টাকা, তাহলে 10 টাকা কি অ্যাকচুয়ালি ডেবিট করা হয়? না। এখানে বলেছে ইস্যুড অ্যামাউন্ট, এখানে বলেছে কলড আপ অ্যামাউন্ট, এখানে বলেছে পেইড আপ অ্যামাউন্ট। ইস্যুড অ্যামাউন্ট কি, কলড আপ অ্যামাউন্ট কি, পেইড আপ অ্যামাউন্ট কি, প্রতিটা আলাদা আলাদা করে আমার যতদূর মনে পড়ছে লেখানো হয়েছে, তাই তো? পেইড আপ মানে কি? পেইড আপ মানে হচ্ছে যত টাকা শেয়ার হোল্ডারেরা কোম্পানিকে দিয়ে দিয়েছে। কলড আপ মানে কি? যত টাকা কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে কল করেছে, মানে চেয়েছে। আর ইস্যুড অ্যামাউন্ট মানে কি? যত টাকা শেয়ার কোম্পানি ইস্যু করেছে, তাই তো? তো এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর কি হবে? কেউ উত্তরও লেখে না। আরে কমেন্টে নিজেদের মতামত তো জানাও। তোমরা তোমাদের মতামত গুলো একটু জানিও আমায়, তাহলে আমার সুবিধা হয় যে হ্যাঁ বুঝতে পারছো কিছু। ওকে, তো ফেস ভ্যালু তো হবে না, কারণ ফেস ভ্যালু এই কারণে হবে না কারণ আমাদের তখন দেখতে হয় কি যে ফরফিট কখন করা হচ্ছে। ফরফিট যে মুহূর্তে, মুহূর্তের আগে পর্যন্ত
যত টাকা চাওয়া হয়েছে তত টাকাই শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করা হবে। ক্ষেত্রে ফেস ভ্যালু মানে হচ্ছে, তাহলে ফেস ভ্যালু হবে না, কনফার্ম। ইস্যুড অ্যামাউন্ট মানে কি? ইস্যুড অ্যামাউন্ট মানে যত টাকা শেয়ার ইস্যু করা হয়েছে, শেয়ার 10 টাকারই ইস্যু করা হয়েছে, তাহলে 10 টাকা। ইস্যুড অ্যামাউন্ট কখনোই হবে না। ওকে, বাকি রইল কলড আপ আর পেইড আপ। পেইড আপ মানে কি? পেইড আপ মানে যত টাকা শেয়ার হোল্ডারেরা কোম্পানিকে দিয়ে দিয়েছে। তো আমরা যে ফরফিট করি, ফরফিট কোন শেয়ারগুলোকে করি? যেই শেয়ারের জন্য টাকা পাওয়া যায়নি সেই শেয়ারগুলো তো, তাই না? তো পেইড আপ মানে কি? পেইড আপ মানে যত টাকা দিয়েছে, তো আমরা ফরফিট করছি তো সেই শেয়ারগুলো যার টাকাই পাওয়া যায়নি, অর্থাৎ পেইড আপেরও এখানে কোনো প্রশ্ন নেই। বাকি কি রয়ে গেল? কলড আপ অ্যামাউন্ট। কলড আপের বাংলা কি? মানে যত টাকা চাওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে শেয়ার ফরফিচারের সময় ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট হয় সেই অ্যামাউন্ট যত টাকা কিনা ওই ফরফিচারের আগে পর্যন্ত। আমরা এখানে এক্সাম্পলে দেখছিলাম 3 টাকা, 2 টাকা, 5 টাকা চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে ফরফিচার অ্যাকাউন্টের মানে ফরফিচার করার সময় ক্যাপিটাল অ্যাকাউন্টে কত ডেবিট করব? 5 টাকা। অর্থাৎ যত টাকা চাওয়া হয়েছে শুধুমাত্র তত টাকাই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করব। সুতরাং উত্তর হবে কলড আপ অ্যামাউন্ট, মানে যত টাকা এখনো পর্যন্ত চাওয়া হয়েছে, যত টাকা এখনো পর্যন্ত কল করা হয়েছে, শুধুমাত্র সেই টাকাটাই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করব। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, বলছে প্রোরাটা অ্যালটমেন্ট ইজ জেনারেলি মেড ইন কেস অফ। প্রোরাটা অ্যালটমেন্ট কখন করা হয়? প্রোরাটা অ্যালটমেন্ট কখন করা হয়? আশা করি তোমাদের মনে রয়েছে, যখন আমাদের কাছে আমরা সাপোজ 10,000 শেয়ার ইস্যু করেছি, আমরা 10,000 শেয়ার ইস্যু করেছি। প্রোরাটা কখন করা হয়? প্রোরাটা তখনই করা হয় যখন অ্যাপ্লিকেশন বেশি আসে। সাউন্ডে প্রবলেম হচ্ছে? আচ্ছা, বাকিদেরও কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে কোনো ভাবে আমাকে একটু জানাও, সাউন্ডে কি কোনো রকম প্রবলেম কিছু ফেস করছো? যদি কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, সাউন্ডের প্রবলেমের ব্যাপারটা আমি দেখছি কি করা যায়, যদি পসিবল হয় আমি সলভ করারও চেষ্টা করছি।
ওকে, তো কত নম্বর কোয়েশ্চেন হবে এবার? 12, তাই তো? ওকে, তো প্রোরাটা অ্যালটমেন্ট, প্রোরাটা অ্যালটমেন্ট ইজ জেনারেলি মেড ইন কেস অফ, অ্যালটমেন্ট কখন করা হয়? প্রোরাটা অ্যালটমেন্ট তখনই করা হয় যখন সাবস্ক্রিপশন আমাদের কাছে বেশি চলে আসে। মানে সাবস্ক্রিপশন ধরো আমরা 10,000 শেয়ারের জন্য আমরা 10,000 শেয়ার ইস্যু করেছি, দেখা গেল আমাদের কাছে সাবস্ক্রিপশন এলো সাপোজ 11,000 শেয়ার। তো এরকম ঘটনা যখন ঘটে, আমরা যে কটা শেয়ার ইস্যু করেছি তার থেকে বেশি যদি আমাদের কাছে, ধরে নাও 15,000, আমরা যা শেয়ার ইস্যু করেছি তার থেকে বেশি যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসে, সেক্ষেত্রে আমরা যদি টাকা মানে যত শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন এসছে, এই শেয়ারের যে অ্যাপ্লিকেশন বাবদ টাকা আমরা পেয়েছি সেই সমস্ত টাকা যদি আমরা ফেরত দিয়ে দিতে না চাই, সেক্ষেত্রে আমরা তখন কি করি? তখন আমরা প্রোরাটা করে দিই, তাই তো? আর বাকি যে টাকাটা আমাদের কাছে পড়ে রইলো সেটা আমরা অ্যাডভান্স, অ্যালটমেন্ট অ্যাডভান্স বলে রেখে দিই, পরে সেটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিই, তাই তো? অর্থাৎ প্রোরাটা অ্যালটমেন্ট কখন করা হয়? আন্ডার সাবস্ক্রিপশনের সময়, ওভার সাবস্ক্রিপশনের সময়, এক্সাক্ট সাবস্ক্রিপশনের সময়, নাকি কোনোটাই নয়? আন্ডার সাবস্ক্রিপশন মানে আমরা সাপোজ 10,000-এর জন্য ইস্যু করেছি, অ্যাপ্লিকেশন এসছে আমাদের 9,000, তো সেটাকে আন্ডার সাবস্ক্রিপশন বলে। ওভার সাবস্ক্রিপশন মানে সাপোজ আমরা 10,000 ইস্যু করেছি, অ্যাপ্লিকেশন এসছে 15,000, অর্থাৎ বেশি আসলে তাকে ওভার সাবস্ক্রিপশন বলে। এক্সাক্ট সাবস্ক্রিপশন মানে কি? আমরা 10,000 ইস্যু করেছি, 10,000ই অ্যাপ্লিকেশন এসছে, সেটাকে বলে এক্সাক্ট সাবস্ক্রিপশন। আর নান অফ দিস বোঝানোর দরকার নেই, তাহলে নান অফ দিস তো হবে না, আন্ডার সাবস্ক্রিপশনও হবে না, এক্সাক্টেও হবে না। কখন হবে? যদি ওভার সাবস্ক্রিপশন হয়, মানে আমরা যা ইস্যু করেছি তার থেকে বেশি এসছে, এরকম ঘটনা ঘটলে তবেই প্রোরাটা অ্যালটমেন্ট করা সম্ভব। ওকে, তাহলে প্রোরাটা অ্যালটমেন্ট কখন করা সম্ভব? যদি ওভার সাবস্ক্রিপশন হয়। ওকে ওকে ওকে, তারপরে রয়েছে 13 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? যে লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার অফ আ কোম্পানি, বলছে একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি কত হতে পারে। তো আমরা এটা কখন পড়েছিলাম? আমরা ক্লাস 11-এও পড়েছিলাম, ক্লাস 12-এও পড়েছি। একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি কত হয়, মানে যদি কখনো কোম্পানি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কি শেয়ার হোল্ডারদের বাড়ি থেকে টাকা নিয়ে এসে সেই সমস্ত কোম্পানির যত লায়াবিলিটি আছে সেগুলো মেটাতে হয়, নাকি না? তো আমরা যখন লাইবিলিটির কথা পড়েছিলাম, আমরা জেনেছিলাম যে কোম্পানি যখন খোলা হয় তার নামের শেষে লিমিটেড বা এলটিডি এই সমস্ত কথাগুলো লেখা হয়, লিমিটেড কথাটা লেখা হয়। কেন লেখা হয়? তার কারণ বলা হচ্ছে একজন শেয়ার হোল্ডার যতগুলো শেয়ার কিনছে, ধরে নাও 100 শেয়ার কিনেছে, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে? 1,000 টাকা। এখন সে যদি এই 1,000 টাকা কোম্পানিকে দিয়ে থাকে, তাহলে তার আর এক্সট্রা অন্য কোনো লায়াবিলিটি নেই। কোম্পানি যদি বন্ধও হয়ে যায়, সেক্ষেত্রে তাকে আর অন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তাহলে একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি কত? একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি হচ্ছে সে যত টাকা শেয়ার কিনেছে তত টাকা পর্যন্ত, তার থেকে এক্সট্রা কোনো টাকা তাকে দিতে হয় না। সুতরাং একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি লিমিটেড না আনলিমিটেড? অবশ্যই লিমিটেড, তাই তো? তাহলে এখানে কি কি অপশন রয়েছে? Liability of a shareholder of a company কি? লিমিটেড, আনলিমিটেড, লিমিটেড টু সাম এক্সটেন্ট, নান অফ দিস হবে না। লিমিটেড টু সাম এক্সটেন্ট মানে কি? বলছে লিমিটেড, কিন্তু কিছু কিছু কন্ডিশন রয়েছে। তো আমাদের কোম্পানির ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই, যদিও আছে, বলাটা কি উচিত? তো এটা যখন তোমরা, যদি কেউ কখনো সিএ বা সিএস এই সমস্ত কোর্স পড়ো, সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে তখন গিয়ে যে লিমিটেড টু সাম এক্সটেন্ট। কিন্তু এখন যেহেতু তোমরা ক্লাস 12 এর স্টুডেন্ট, তাই তোমাদের জন্য উত্তর হচ্ছে লিমিটেড, যে একজন শেয়ার হোল্ডারের লায়াবিলিটি লিমিটেড। ওকে, তো এর উত্তর কি হবে? লিমিটেড। আচ্ছা, অথরাইজড ক্যাপিটাল মানে কি? তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে অথরাইজড ক্যাপিটাল কি? অথরাইজড ক্যাপিটাল হচ্ছে
একটা কোম্পানি যখন খোলা হয় সেই কোম্পানিতে ম্যাক্সিমাম কত শেয়ার ইস্যু করা যাবে সেই শেয়ারের পরিমাণ লিখে রাখতে হয়। কোথায় লিখে রাখতে হয়? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। কোম্পানি যখন খোলা হয়, যাকে ইংরেজিতে ইনকর্পোরেশন অফ কোম্পানি বলা হয়, সেই সময় যে রেজিস্ট্রার আরওসি থাকে, আরওসি নামে একজন ব্যক্তি থাকে, সেই আরওসির কাছে যখন কোম্পানি খোলার জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, সেখানে লিখে দিতে হয় যে ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটাল কত হতে পারে। এই ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটালটাকেই বলা হয় অথরাইজড ক্যাপিটাল। তোমাদের মনে থাকার কথা, আমি সেই রিলায়েন্সের উদাহরণ দিয়ে বলেছিলাম, হ্যাঁ, সবজি কোম্পানির উদাহরণ দিয়ে বলেছিলাম যে তারা কোম্পানি খুলতে চাইছে, তারা 10 লক্ষ টাকা দিয়ে কোম্পানি খুলতে চাইছে, কিন্তু তারা যখন আরওসির কাছে গেল, আরওসি বললে এরপরে কিন্তু যদি তোমরা শেয়ার আরো বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু হবে না। তো তখন তারা কি করেছিল? তারা 15 লক্ষ টাকা বলেছিল যে আমরা এরপরে আরো 5 লক্ষ টাকা দিয়ে তো বাড়াতেই পারি। তো সেক্ষেত্রে তারা অথরাইজড ক্যাপিটাল কত করেছিল? 15 লক্ষ টাকা। অর্থাৎ পরে তারা চাইলে এখন 10 লক্ষ টাকা দিয়ে তারা 10 লক্ষ টাকা শেয়ার ইস্যু করবে, পরে আবার তারা ইচ্ছে করলে আরো 5 লক্ষ টাকা শেয়ার ইস্যু করতে পারবে। অর্থাৎ কোনো কোম্পানি যদি শেয়ার ইস্যু করতে চায় তাকে দেখতে হবে তার অথরাইজড ক্যাপিটাল কত করা রয়েছে। একটা কোম্পানি যত অথরাইজড ক্যাপিটাল করা থাকবে, রেজিস্টার্ড করা থাকবে, ততটা পর্যন্তই শেয়ার ইস্যু করতে পারবে। ওকে, তো অথরাইজড ক্যাপিটাল মানে কি? অথরাইজড ক্যাপিটাল মানে হচ্ছে কোন একটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল, শেয়ার ইস্যু করার ম্যাক্সিমাম লিমিট, তাই তো? তাহলে এখানে কি কি অপশন দিয়েছে? যে মিনিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, নো লিমিট, নান অফ দিস। নান অফ দিস হবে না, নো লিমিটও না। তাহলে অথরাইজড ক্যাপিটাল মিন্স মানে হচ্ছে ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, যে ম্যাক্সিমাম কত শেয়ার ক্যাপিটাল তারা শেয়ার ইস্যুর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে কালেক্ট করতে পারে। ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল। ওকে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে ইফ 5000 ইকুইটি শেয়ার অফ ₹100 ইচ আর ইস্যুড অ্যাট আ প্রিমিয়াম অফ 10%, দেন টোটাল অ্যামাউন্ট রিচ। খুব সোজা জিনিস, একটা সোজা হিসেবের কথা বলেছে। বলেছে 5000 শেয়ার ইস্যু করা হচ্ছে, কত করে? এক একটার দাম 100 টাকা করে, কিন্তু 10% প্রিমিয়াম আছে। তাহলে 100 টাকা যদি হয় আর 10% প্রিমিয়াম হয়, তাহলে 100-র উপরে 100 ইন্টু, মানে 100-র উপরে 10% মানে 10 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কততে ইস্যু করা হচ্ছে? 100 প্লাস 10 মানে 110 টাকা ইস্যু করা হচ্ছে। তাহলে 5000 শেয়ার যদি 110 টাকা ইস্যু করা হয়, সেক্ষেত্রে টোটাল কত টাকা পাওয়া যাবে? টোটাল পাওয়া যাবে 5,50,000 টাকা। ওকে, তাহলে দেখো কোন অপশনে বলেছে? এখানে 5 লক্ষ বলেছে, ভুল। এখানে 4,50,000 বলেছে, ভুল। এখানে 5,50,000 বলেছে, এটা ঠিক। ওকে, তাহলে উত্তর হবে 5,50,000 টাকা। তারপরে কি বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার ইন কেস অফ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক হোক আর প্রাইভেট হোক, যদি লিমিটেড কোম্পানি বা কোম্পানি হয়, লিমিটেড কোম্পানি বা যদি কোম্পানি হয়, কোম্পানির ক্ষেত্রে মানে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মিনিমাম কতজন মেম্বার থাকতে পারে? এক মালিকি কারবারের ক্ষেত্রে একজন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 20 জন, ব্যাংকিং বিজনেস হলে 10 জন। আর কোম্পানির ক্ষেত্রে কি ছিল? মিনিমাম ছিল 7 জন আর ম্যাক্সিমাম ছিল সেই কোম্পানির শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মিনিমাম নাম্বার জিজ্ঞেস করেছে, তাহলে মিনিমাম কত হবে? মিনিমাম হবে 7 জন। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন করেছে যে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? ডেবিট হয়, ক্রেডিট হয়, জিরো হয়, না কি হয়? তো আমরা জানি যে কোনো রিজার্ভ ফান্ড, যে কোনো রিজার্ভ, তার ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। তার কারণ হচ্ছে যে কোনো ধরনের রিজার্ভ আলটিমেটলি মালিকদের পাওনা, আর মালিকদের সমস্ত পাওনা কোথায় বসে? ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। আর ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে যা যা বসে, লায়াবিলিটি মানেই লায়াবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, তাই তো? যে কোনো লায়াবিলিটি, যেমন ক্যাপিটাল একটা লায়াবিলিটি, তার ব্যালেন্স ক্রেডিট হয়। ক্রেডিটার একটা লায়াবিলিটি, তার ব্যালেন্স ক্রেডিট হয়। আউটস্ট্যান্ডিং স্যালারি একটা লায়াবিলিটি, তার ব্যালেন্স ক্রেডিট হয়। অর্থাৎ যে কোনো ধরনের লায়াবিলিটির ব্যালেন্সই ক্রেডিট হয়। একইভাবে যে কোনো ধরনের অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়। ক্যাপিটাল রিজার্ভ কি? ক্যাপিটাল রিজার্ভ একটা লায়াবিলিটি, তার কারণ কি? যে কোনো ধরনের রিজার্ভ আলটিমেটলি মালিকদের পাওনা, তাহলে মালিকদের পাওনা হলে সেটা ব্যবসার কাছে লায়াবিলিটি, তাই তো? আর ব্যবসার কাছে যদি লায়াবিলিটি হয়
আলটিমেটলি ক্যাপিটাল রিজার্ভ কি হবে? ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্স কি হবে? ক্রেডিট ব্যালেন্স। ওকে, উত্তর বলে দিয়েছি। আচ্ছা, কারুর কাছে যদি বই থাকে, মানে কেউ যদি বই থেকে দেখছো, সেক্ষেত্রে মানে এই পার্টিকুলার সেটটা যদি তাদের বইয়ে থাকে, সেখানে না উত্তরে ভুল দেওয়া রয়েছে। হ্যাঁ, উত্তরে ডেবিট বলে দিয়েছে, তো ডেবিট নয় ক্রেডিট হবে উত্তর, ঠিক করে নিও। তাহলে ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্স কি হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। লাস্ট কোয়েশ্চেন ডিবেঞ্চারের। ডিবেঞ্চারের একটাই এমসিকিউ আসে, আর একটা 4 নম্বরের কোয়েশ্চেন আসে। তো জেনে রেখো, এই যে 18 খানা এমসিকিউ আসে, তার মধ্যে লাস্ট কোয়েশ্চেনটা অলওয়েজ ডিবেঞ্চার থাকবে। মানে লাস্ট কোয়েশ্চেন থাকবে এরকম কোনো ব্যাপার না, এটা মাঝখানেও দিতে পারে, বাট নর্মালি একটা কোয়েশ্চেনই থাকে ডিবেঞ্চার থেকে। আচ্ছা, ডিবেঞ্চার অফ আ কোম্পানি ইজ, মানে ডিবেঞ্চার কোম্পানির কাছে কি? আচ্ছা, ডিবেঞ্চার মানে কি তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে। ডিবেঞ্চার মানে কি? মানে কোম্পানির যদি কখনো লোনের প্রয়োজন হয়, তাই তো, তখন কোম্পানি কি, মানে কোম্পানির যদি কখনো ক্যাপিটালের প্রয়োজন হয়, মানে কোম্পানির টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে কোম্পানি কি করতে পারে? কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, তাই তো। কোম্পানি 1 নম্বর কি করতে পারে? 1 নম্বর শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করতে পারে, মানে মূলধন সংগ্রহ করতে পারে। 2 নম্বর কি করতে পারে? ব্যাংকে যেতে পারে, বা ব্যাংকের মতোই অন্যান্য যে সমস্ত সংস্থা যারা লোন দেয় তাদের কাছে গিয়ে বলতে পারে যে আমাদের টাকা দাও, আমরা শোধ করে দেব। অথবা তারা কি করতে পারে? অথবা তারা জনসাধারণের কাছে যেতে পারে, গিয়ে বলতে পারে জনসাধারণ তোমরা আমাকে লোন দাও, আমি একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদেরকে প্রতি বছর বছর ইন্টারেস্ট দেবো, আর একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদেরকে এই লোনের টাকা ফেরত দিয়ে দেবো। আর তোমরা যে এই লোন দিচ্ছ তার পরিবর্তে আমরা, মানে কোম্পানির তরফ থেকে তোমায় যে কাগজটা দেবো, সেই কাগজটার নাম হবে ডিবেঞ্চার, তাই তো। অর্থাৎ কোম্পানির যদি কখনো মূলধনের প্রয়োজন হয়, তারা শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে, ব্যাংক বা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে লোন নিতে পারে, অথবা জনসাধারণের কাছ থেকে লোন নিতে পারে। জনসাধারণের কাছ থেকে যদি লোন নেয়, তখন তাকে যে কাগজটা ইস্যু করতে হয় তার নাম ডিবেঞ্চার। অর্থাৎ ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে কোম্পানি কি করে? জনসাধারণের কাছ থেকে লোন নেয়। তাহলে ডিবেঞ্চার অফ আ কোম্পানি ইজ অ্যাকচুয়ালি কি? আ ইউনিট অফ ক্যাপিটাল, বলছে ক্যাপিটালেরই অংশ। বলছে ডকুমেন্ট অফ আ শেয়ার হোল্ডার, মানে ডকুমেন্ট অফ শেয়ার হোল্ডার, বলছে শেয়ার হোল্ডারদের কাগজ। সিতে বলছে ডকুমেন্ট অফ ডিবেঞ্চার হোল্ডার। আর ডিতে বলছে প্রুফ অফ ক্যাপিটাল। ডি এরটা বাদ দিয়ে দাও, ওটার কোনো মানে হয় না। শেয়ার হোল্ডারদের ডকুমেন্টকে শেয়ার বলে, তাই তো, তাহলে এটাও হবে না, ক্যাপিটালের অংশ নয়, কারণ এটা লোনের অংশ। সিতে বলেছে ডকুমেন্ট অফ ডিবেঞ্চার হোল্ডার, বলছে ডিবেঞ্চার হোল্ডারদের একটা কাগজ, তাহলে এটাই ঠিক, যে ডিবেঞ্চার হোল্ডারদের একটা কাগজ। ওকে। ও আচ্ছা, এখানে নাম্বারিং এর গন্ডগোল রয়েছে, উত্তর ঠিক রয়েছে, বুঝলি। এই যে এক্সবিআই, এটা হবে এক্সবিআইআই, এটার উত্তর এ হবে। আর এটা রয়েছে এক্সবিআইআই, এটার উত্তর সি হবে। এখানে নাম্বারিং এ গন্ডগোল করেছে। বোঝা গেল? তাহলে এই সেটটা আমাদের শেষ এমসিকিউ। কারোর যদি কোনো কোয়ারি থাকে ঝটপট করে নাও। যদি কোয়ারি থাকে প্রশ্ন জিজ্ঞেস করো, আর যদি কোয়ারি না থাকে কমেন্টে নো প্রবলেম, নো ডাউট লিখে আমায় জানাও। কমেন্টে লিখতে পারো, হোয়াটসঅ্যাপে লিখতে পারো, যেখানে খুশি লিখে জানাও। ওকে, কারোর কোনো প্রবলেম নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমরা না কমেন্টে রিপ্লাই দিচ্ছে, কিন্তু আমি স্ক্রোল করতে ভুলে গেছিলাম, যে কারণে আমি দেখতে পাইনি। ঠিক আছে, এবার আমি স্ক্রোল করে নিয়েছি, দেখতেও পাচ্ছি।
সৃজিতা দাসের মনে হচ্ছে কোনো প্রবলেম রয়েছে, যে কারণে ও কোনো রিপ্লাই করছে না। হ্যাঁ, ওই সাউন্ড প্রবলেমের ব্যাপারে বলেছিল। আচ্ছা, সাউন্ড প্রবলেম কি এখনো হচ্ছে? আমাকে একটু জানিও সবাই, কার কি মতামত। ওকে, আমি এবার পরের সেটে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেট 2। সেট 2 এর এমসিকিউ স্টার্ট করছি। কি বলেছে যে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন্ড ওয়েন ক্যাপিটাল অ্যাকাউন্টস আর, বলছে কারেন্ট অ্যাকাউন্ট কখন খোলা, মানে কোন মেথডে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাকাউন্ট করা হয়, কোন মেথডে করা হয়, ফ্লাকচুয়েটিং, বোথ, নান অফ। কারেন্ট অ্যাকাউন্ট কখন খোলা হয়? ফিক্সড ক্যাপিটাল মেথডে। ফ্লাকচুয়েটিং কিন্তু নয়, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডে শুধুমাত্র একটা গোটা ক্যাপিটাল অ্যাকাউন্টই খোলা হয়। ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে দুটো জিনিস খোলা হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলা হয় আর একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। তাহলে উত্তর কি হবে? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথড। 2 নম্বরে কি বলেছে? পার্টনার্স আর এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট, পার্টনার্স আর এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট অন দেয়ার ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটালের কথা বলা হয়েছে। ইফ প্রভিশন আর নট মেড ইন দ্য পার্টনারশিপ ডিড। ভালো করে দেখো, বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারেরা কখন পাবে। বলেছে প্রভিশন আর নট মেড ইন দ্য পার্টনারশিপ ডিড, বলছে পার্টনারশিপ ডিডে লেখা নেই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, তাহলে কত পাবে? ঘুরিয়ে করেছে প্রশ্নটা। তো তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, এই কথাগুলো যদি পার্টনারশিপ ডিডে লেখা না থাকে সেক্ষেত্রে দেওয়া বা নেওয়া হয় না। শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন, শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন বলা রয়েছে যে ইন্টারেস্ট অন লোনের কথা যদি পার্টনারশিপ ডিডে বলা না থাকে সেক্ষেত্রে 6% হারে দিতে হয়। কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে কি বলা হয়েছিল? যদি পার্টনারশিপ ডিডে বলা না থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অথবা ইন্টারেস্ট অন ড্রয়িংস কোনোটাই হবে না। এখানে অপশন কি দিয়েছে? 6%, 5%, 6.5%, ডিতে বলেছে নান অফ দিস। উত্তর হবে নান অফ দিস। ওকে, এই 6.5%, 6%, 5% এগুলো কনফিউজ করার জন্য দিয়েছে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কনফিউজ করার জন্য তোমাদেরকে দিয়েছে। একদম স্ট্রেট ফরওয়ার্ড মনে রাখবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি পার্টনারশিপ ডিডে বলা না থাকে সেক্ষেত্রে হবে না। তাহলে উত্তর হবে নান অফ দিস। ওকে, তারপরে কি বলেছে? ইফ দ্য নেট প্রফিট, if the net profit of a partnership firm is 42,000, okay, and if a partner is entitled to receive commission at the rate of 5% of net profit after charging such commission, then his commission কত হবে? একদম সিম্পল আমাদের হিসেব করে দেখাতে বলেছে। তো যখনই আফটার চার্জিং সাচ কমিশন বলেছে আমরা একবার দেখে নেব যে পার্টনাররা আর কিছু পাচ্ছে কিনা। তো দেখো এই অঙ্কে আর কিছু বলেনি, পুচকে অঙ্ক দিয়েছে, বলছে 42,000 টাকা নেট প্রফিট, মানে আমাদের 42,000 টাকা নেট প্রফিট দিয়েছে। এখানে কিন্তু আর কিছু দেওয়া নেই, এখানে আর কিছু দেওয়া নেই। বলেছে তাহলে আফটার চার্জিং সাচ কমিশন হলে কত পাবে? তো সেক্ষেত্রে কি করবো, যেহেতু আর কিছু নেই তাহলে 42,000কেই ইন্টু করে দেবো 5/105 করে। তাহলে 42,000 ইন্টু 5/105 করলে কত হয়? 42,000 ইন্টু 5/105 করলে কত হয়? $42,000 ইন্টু 5/105 করলে হয় 2,000। তাহলে উত্তর কত হবে? 2,000। ওকে, 2,100 হচ্ছে। গিভ মি মাই ক্যালকুলেটর।
শুভেন্দু শব্দ দূষণ হচ্ছিল বলে মনে হচ্ছিল। 42,000 ইন্টু 5 ভাগ 105, মহিমা 2000 হচ্ছে তো হিসেব করলে। 42,000 ইন্টু 5 বাই 105 করলে 2000 হচ্ছে। ওকে, তাহলে উত্তর হবে 2000। 5 বাই 100 হবে না, 5 বাই 105 হবে, কারণ দেখো এখানে কি বলেছে, আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে, আফটার চার্জিং সার্চ কমিশন, তাহলে 5 বাই 105 হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, বলেছে আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। ফিক্সড ক্যাপিটাল মেথড কোনটা? ওই যেখানে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা কারেন্ট অ্যাকাউন্ট হয়। নাম্বার অফ অ্যাকাউন্টস টু বি ওপেন্ড, বলতে কটা অ্যাকাউন্ট খোলা হয়, আমরা জাস্ট বলেই নিলাম যে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলা আর একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা, তার মানে দুটো অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে উত্তর হবে যে দুটো অ্যাকাউন্ট খোলা হয়। ওকে, হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4-এর উত্তর হবে এ। তারপরে কি আছে 5-এরটা? 5-এ কি বলেছে, এ অ্যান্ড বি আর পার্টনার, ভালো কথা, শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 7:3, ভালো। সি ইজ অ্যাডমিটেড টু দ্য পার্টনারশিপ ফর 1/5 অফ শেয়ার, দ্য প্রাইসিং রেশিও। তোমরা হিসেব করলে পারবে, কিন্তু এখন আমি করতে দেব না, কারণ স্যাক্রিফাইসিং রেশিও আর অ্যাডমিশন অফ পার্টনার এখনো হয়নি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট ফর গুডউইল এট দ্য টাইম অফ চেঞ্জ ইন, এটাও এখনো হয়নি। আফটার রিটায়ারমেন্ট হয়নি। শেয়ার অফ গুডউইল রিটায়ার পার্টনার হয়নি। ক্যাপিটাল অফ অমল অ্যান্ড বিমল, না এটাও এখনো হয়নি। রিটায়ারমেন্ট হয়নি। হ্যাঁ, ওভাবে দাগিয়ে রাখিস না, হয়নি মানে হয়নি, মার্ক করারই দরকার নেই। ওকে, তাহলে একবারে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 11-তে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারের জায়গায়। 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স উইল গেট ডিভিডেন্ড অলওয়েজ অ্যাট, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা প্রফিট যাই হোক না কেন, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেট থাকে। যেমন ধরে রাখো প্রেফারেন্স শেয়ার হোল্ডার 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তার মানে কি যখন প্রফিট হবে প্রফিটের 10% তারা পাবে। ওকে, তো সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা, ইকুইটি শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কি হয়, ইকুইটি শেয়ার হোল্ডাররা কিন্তু যা প্রফিট হবে সেই প্রফিটের থেকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়ার পরে বাকি যা বেঁচে থাকবে সমস্ত প্রফিট ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কি হয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে যা প্রফিট হবে তার যে নির্দিষ্ট পার্সেন্টেজ বলা থাকবে, ঠিক ডিবেঞ্চারের মতো, যেমন ডিবেঞ্চারে বলা থাকে না 12% ডিবেঞ্চার, ঠিক একইভাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রেও তাদের প্রেফারেন্স শেয়ারের আগে পার্সেন্টেজ লেখা থাকে। 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার, 8% প্রেফারেন্স শেয়ার হোল্ডার, 14% প্রেফারেন্স শেয়ার হোল্ডার, এরকম লেখা থাকে। তো প্রেফারেন্স শেয়ার যে পার্সেন্টেজ লেখা থাকবে প্রফিটের সেই পার্সেন্ট তারা পাবে। অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ডিভিডেন্ড কি হয়, অলওয়েজ ফিক্সড রেট, তাই তো, অলওয়েজ ফিক্সড রেট। ওকে, তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড কি পাবে, অলওয়েজ ফিক্সড রেট। আচ্ছা, 12টা কি বলেছে, অ্যাকর্ডিং টু টেবিল এ অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956, বেকার কোশ্চেন, দ্য রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ইজ পেয়েবল অ্যাট, দরকার নেই, কোম্পানিজ অ্যাক্ট 1956 উড়ে গেছে, নেই এখন আর, কোম্পানিজ অ্যাক্ট এখন 2013 হয়ে গেছে। আচ্ছা, তবুও যদি কারোর ইচ্ছে থাকে যে উত্তরটা কত হবে জানার, উত্তর হবে 6%। ওকে, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স 6% হবে। একটা জিনিস জেনে রেখো, আইনে যা কিছু লেখা রয়েছে এই সমস্ত ব্যাপারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই না পার্সেন্টেজটা 6%ই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না আমার যতদূর মনে হয়, এটা পুরনো সিলেবাসের কোশ্চেন ছিল। ওকে, তারপরে 13 নম্বরের কোশ্চেন,
application money on a share of rupees 100 each should be at least, এটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা জানানো উচিত। দেখো তোমাদের যে অঙ্কগুলো আসে সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার থাকে না, কিন্তু কোম্পানিজ অ্যাক্টে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশনে ধরো কোনো একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কত টাকা হতে পারে মিনিমাম, ম্যাক্সিমাম তো 100 টাকাই হতে পারে, মিনিমাম কত হতে পারে? তো মিনিমামের ক্ষেত্রে বলা রয়েছে যে মিনিমাম 5% যেন হয়। তাহলে 100 টাকার 5% মানে কত? 100 টাকার 5% মানে 5 টাকা, অর্থাৎ 100 টাকার শেয়ারের মিনিমাম 5 টাকা হবে। কিন্তু আমার যতদূর মনে পড়ছে 2013 সেটা 10% করা হয়েছিল। যাই হোক, এটা একবার দেখে নিই, দাঁড়াও, কারণ আমার যতদূর মনে হচ্ছে এটা 2013-এ 10% করা হয়েছে। হুম, 5%ই লিখেছে এখানে, সম্ভবত পুরনো হিসাবে লেখা রয়েছে। যাই হোক, তোমরা এটা 5% হিসাবেও পড়ো, আমি এটা কারেকশন করে দেবো, এটা আমায় দেখতে হবে কোম্পানিজ অ্যাক্টের বইয়ে। কি গুগল ফুগল করে লাভ নেই, ভুলভাল ইনফরমেশন দেয়। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার অফ রুপিস 100, 100 টাকার শেয়ারের অ্যাপ্লিকেশন মানি মিনিমাম কত হতে পারে? মিনিমাম 5% হতে পারে। এখানে যদি অপশন এরকম দেওয়া থাকতো যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, তখন কি লিখতে? 5 টাকা। এখানে ধরো বলা থাকলো কোয়েশ্চেনে 100 টাকার বদলে লেখা থাকলো 10 টাকা, যে 10 টাকা যদি একটা শেয়ারের ফেস ভ্যালু হয় সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন বাবদ মিনিমাম কত টাকা চাওয়া যেতে পারে, সেক্ষেত্রে 5% অথবা 50 পয়সা। ওকে, তো এখানে 100 টাকা বলেছে, সেক্ষেত্রে 5% উত্তর হবে। তাহলে উত্তর কি হবে? 5%। ওকে, অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার অফ রুপিস 100 শুড বি অ্যাট লিস্ট 5%। তাহলে অ্যাপ্লিকেশনে মিনিমাম 5% টাকা চাইতেই হবে। তাহলে যদি 20 টাকার একখানা, যদি কোনো শেয়ারের ফেস ভ্যালু 20 টাকা হয়, সেক্ষেত্রে মিনিমাম অ্যাপ্লিকেশন কত টাকা চাইতে হবে? অ্যাপ্লিকেশনে মিনিমাম কত টাকা চাইতে হবে? 5%, মানে 1 টাকা চাইতে হবে। যদি কোনো শেয়ারের ফেস ভ্যালু 50 টাকা হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে মিনিমাম কত টাকা চাইতে হবে? 5%, মানে 2 টাকা 50 পয়সা চাইতে হবে। যদি কোনো শেয়ারের ফেস ভ্যালু 80 টাকা হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে কত টাকা চাইতে হবে? 5%, তাহলে 80 টাকার 5% মানে 4 টাকা, তাহলে 4 টাকা চাইতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ ইজ কল্ড, থিওরিতে পড়িয়েছিলাম তো, হ্যাঁ, রিজার্ভ ক্যাপিটাল, ক্যাপিটাল রিজার্ভ, পার্থক্য পড়িয়েছিলাম, মনে পড়ছে? এই না, কোথায় গেল, কোথায় গেল? আরে এই পাশের পোর্শনটা ছিল, শেয়ার ক্যাপিটাল, এই তো, রিজার্ভ ক্যাপিটাল, ক্যাপিটাল রিজার্ভ, capitalization of reserve. Capitalization of reserve is called issue of right share, free issue of equity share, issue of bonus share, none of this. এক মিনিট, কোথায় লেখা? আচ্ছা, ফ্রেশ ইস্যু অফ ইকুইটি শেয়ার। এই জিনিসটা সিলেবাসে আছে, ছিল সিলেবাসে নেই, কেউতে আসতেই পারে, তাই না? বোনাস শেয়ার কি বলেছি? বলিনি। অ্যাকচুয়ালি এটা বললে এখন বুঝতে পারবে না, না জানানোটা তো দরকার না। দেখো অনেক সময় হয় কি, রিজার্ভ মানে কি জানো তো? রিজার্ভ মানে
সঞ্চিতি, সঞ্চিতি ক্লাস 11-এর থিওরিতে ছিল, বিজনেস স্টাডিজ না অ্যাকাউন্টেন্সিতেই ছিল, প্রভিশন আর রিজার্ভের চ্যাপ্টারে। আচ্ছা, রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হচ্ছে কোম্পানিতে প্রতি বছর যা প্রফিট হয় সেই প্রফিটের থেকে একটা নির্দিষ্ট টাকা সরিয়ে রাখা, যাকে কিনা আমরা রিটেন্ড আর্নিংও বলি, তাই তো? তো প্রফিটের থেকে একটা নির্দিষ্ট পোর্শন সরিয়ে রাখাকে রিজার্ভ বলা হয়। প্রফিটের থেকে একটা নির্দিষ্ট পোর্শন সরিয়ে রাখা মানে প্রফিটই সরিয়ে রাখা। এই যে প্রফিটের পোর্শন সরিয়ে রাখা হলো, এটা আলটিমেটলি কাদের পাওনা? মালিকের পাওনা। তাহলে ঠিক যেভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট লায়াবিলিটি, তেমন ভাবে রিজার্ভ লায়াবিলিটি, তাই তো? এবারে এই রিজার্ভকে যদি ক্যাপিটালের মধ্যে ঢোকাতে হয় সেক্ষেত্রে একটা এন্ট্রি পাস করতে হয়। সেই এন্ট্রিটা কি? রিজার্ভকে ডেবিট করতে হয় আর ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। তাহলে রিজার্ভ কমে যায়, ক্যাপিটাল বেড়ে যায়। ওকে, তো এই একভাবে করা যেতে পারে, কিন্তু এর জন্য একটা কারণ তো দরকার যে হঠাৎ করে কেন করছি। তো তখন কি করা হয়? তখন শেয়ার ইস্যু করা হয়, এবং শেয়ার ইস্যু করে সেই শেয়ারের জন্য কোনো টাকা নেওয়া হয় না যাদেরকে ইস্যু করা হচ্ছে তাদের কাছ থেকে। ধরো অলরেডি আমাদের কাছে শেয়ার হোল্ডার রয়েছে, ধরো আমাদের 3 জন শেয়ার হোল্ডার রয়েছে এবিসি। আমরা কি করলাম? এবিসি কে ধরো সবাইকে 1000 করে শেয়ার ইস্যু করে দিলাম, সবাইকে 1000 করে শেয়ার ইস্যু করে দিলাম। এক একটা শেয়ারের দাম ধরো 10 টাকা করে। তাহলে এর কাছ থেকে 10,000 টাকা, এর কাছ থেকে 10,000 টাকা, এর কাছ থেকে 10,000 টাকা পাবো, টোটাল 30,000 টাকা পাবো। এদেরকে বললাম এই 30,000 টাকা দেওয়ার দরকার নেই, কেন? আমরা তোমাদেরকে ফ্রিতে শেয়ারগুলো দিয়ে দিলাম। কিন্তু আমরা তো জানি শেয়ার ইস্যু করলেই শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করতে হয়, তাই তো? আলটিমেট শেয়ার যখন ইস্যু করা হয় তার জার্নাল এন্ট্রিটা কি হয়? ধরে নাও অ্যাপ্লিকেশনে সমস্ত টাকা নিয়ে নেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে এন্ট্রিটা এরকম হয় যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, তারপরের এন্ট্রিটা কি হয়? শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, তাই তো? অ্যাপ্লিকেশন একবার ক্রেডিট হয়ে একবার ডেবিট হয়ে কেটে যায়। আলটিমেট ব্যাপারটা কি হয়? আলটিমেট ব্যাপারটা হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয় আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়। তো যখনই শেয়ার ইস্যু করা হয় তখন শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়। এখানে যখন শেয়ার ইস্যু করা হচ্ছে এখানেও শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, তাই তো? কিন্তু এর এগেনস্টে ডেবিট কি হবে? টাকা পেলে তো ব্যাংককে ডেবিট করতাম, টাকা পাচ্ছি না, তখন কাকে ডেবিট করা হয়? তখন রিজার্ভকে ডেবিট করা হয়, মানে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ বলে যে অ্যাকাউন্টটা খুলে রাখা হয়, যেখানে কিনা প্রফিটের অংশ সরিয়ে রাখা হয় বা ক্যাপিটাল নেচারের যদি কোনো প্রফিট হয় সেটাকে যে সরিয়ে রাখা হয়, সেই রিজার্ভকে ডেবিট করা হয় আর শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করা হয়। শেয়ার ক্যাপিটাল মানেই ক্যাপিটাল। তো আলটিমেটলি ক্যাপিটালকে বাড়ানোর জন্য এবং রিজার্ভকে কমানোর জন্য যে এন্ট্রিটা পাস করা হয়, যার মাধ্যমে কিনা রিজার্ভকে ডেবিট করা হয়, ক্যাপিটালকে ক্রেডিট করা হয়, তখন এরকম ফ্রিতে শেয়ার ইস্যু করা যেতে পারে। এই ফ্রিতে শেয়ার ইস্যু করার ঘটনাকেই বলা হয় বোনাস শেয়ার ইস্যু। এই বোনাস শেয়ার কাদের দেওয়া হয়? যারা কিনা অলরেডি আমাদের শেয়ার হোল্ডার, তাদেরকেই ফ্রিতে শেয়ার দিয়ে দেওয়া হয়। তো এই ঘটনাকেই বলা হয় বোনাস শেয়ার ইস্যু। এই ব্যাপারে আরো ক্ল্যারিটি আসবে কলেজে গিয়ে, কারণ কলেজে বোনাস শেয়ারের উপরে পুরো গোটা চ্যাপ্টার আছে। তো সিম্পলি আমরা যদি এখানে জানতে চাই যে ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ ইজ কল্ড কি, মানে রিজার্ভকে যদি ক্যাপিটালাইজেশন করতে হয়, মানে রিজার্ভের টাকা যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠাতে হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? ইস্যু অফ বোনাস শেয়ার, মানে বোনাস শেয়ার ইস্যু করা যেতে পারে। তোমাদের এমসিকিউই আসবে, এর থেকে বড় কিছু আসবে না, তাই এটুকু জানাই না যে যদি ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ মানে রিজার্ভকে ক্যাপিটালাইজড করতে হয় সেক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যু করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? অপশন সি। ওকে, তারপরের কোশ্চেন হচ্ছে দ্য প্রভিশন ফর ইস্যু অফ শেয়ার এট এ ডিসকাউন্ট। ডিসকাউন্টে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কোন সেকশন আসে? তো নর্মালি ডিসকাউন্ট শেয়ার এখন আর ডিসকাউন্টে ইস্যু করা যায় না, তো এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই নেই। তোমাদের আমি বলেও ছিলাম মনে হয় থিওরি পড়াতে গিয়ে যে শেয়ার ডিসকাউন্টে এখন আর ইস্যু করা যায় না, ওটা শুধুমাত্র অঙ্কের মধ্যেই পড়ে রয়েছে। তো যাই হোক, নর্মালি এই কোশ্চেন আশা করি আসবে না, কিন্তু তবুও যদি আসে সেক্ষেত্রে উত্তর লিখে নিতে পারো। অপশন হবে, এই উত্তর হবে সেকশন 79, যে শেয়ার যে ইস্যু করা হয় ডিসকাউন্টে সেটা কোন সেকশনে লেখা রয়েছে। উত্তর হবে সেকশন 79। কেন বলছি যে এটা পরীক্ষায় আসবে না? তার কারণ কোম্পানিজ অ্যাক্ট 1956 ছিল, কিন্তু আমরা কোম্পানিজ অ্যাক্ট 2013 পড়ি। তো কোম্পানিজ অ্যাক্ট 2013 বলা রয়েছে যে ডিসকাউন্টে শেয়ার ইস্যু করা যায় না। তো সেই কারণে এই কোশ্চেনটা আসার চান্স 0.01%। ওকে, 15 হয়ে গেল। এরপর হচ্ছে 16,
অথরাইজড ক্যাপিটাল অফ আ কোম্পানি স্টেটেড ইন, বলছে কোম্পানিতে যে অথরাইজড ক্যাপিটাল থাকে সেটা কোথায় লেখা থাকে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে, প্রসপেক্টাস, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে, নান অফ দিস। কোথায় লেখা থাকে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে সবগুলো তোমরা ক্লাস 11-এ বিজনেস স্টাডিজ বইতে পড়েছিলে। যখন শুভদীপ আমাদের বিজনেস স্টাডিজ বললো ছেড়ে দেবো, তখন আমি ওকে বলেছিলাম যে বিজনেস স্টাডিজ এমন একটা বই যেখানে কিনা সমস্ত কিছু থাকে, যেটা ভবিষ্যতে খুব কাজে লাগে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের শুভদীপ বিজনেস স্টাডিজে পড়েনি, কিন্তু তোমরা পড়েছো। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে কোম্পানিতে যে সমস্ত কাজবাজ করা হবে, সেটার নিয়ম কানুন কি হবে, সেই সমস্ত নিয়ম কানুন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কি লেখা থাকে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোম্পানির সমস্ত ডিটেল লেখা থাকে, যে কোম্পানি কোথায়, কোম্পানির অ্যাড্রেস কি, কোম্পানির নাম কি, কোম্পানির কতজন ডাইরেক্টর রয়েছে, কোম্পানিতে কত শেয়ার রয়েছে, কত ক্যাপিটাল রয়েছে, কত কি রয়েছে, এই সমস্ত জিনিস লেখা থাকে। তাহলে সেই সূত্রে অথরাইজড ক্যাপিটালের কথা কোথায় লেখা থাকতে পারে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে নাকি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি করা হয়? বিভিন্ন নিয়ম কানুন লেখা হয়। আর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোম্পানির ডিটেল দেওয়া থাকে। তাহলে অথরাইজড ক্যাপিটালের কথা কোথায় লেখা থাকবে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। ওকে। প্রসপেক্টাস কি? প্রসপেক্টাস হচ্ছে যখন শেয়ার ইস্যু করা হবে, শেয়ার ইস্যু করার আগে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে আমরা শেয়ার ইস্যু করতে চলেছি, সেটাকে বলা হয় প্রসপেক্টাস। তো শেয়ার ইস্যুর কথা যদি প্রসপেক্টাসে বলা থাকে, এটা অ্যাকচুয়ালি একটা বিজ্ঞাপন, লিফলেট বলা চলে। তো এখানে কিন্তু অথরাইজড ক্যাপিটালের কথা লেখা থাকে না। কোথায় থাকে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। ওকে। তারপরের কোশ্চেন 17 নম্বর কি বলেছে? দ্য ইস্যু প্রাইস অফ শেয়ার ইফ মোর দ্যান ফেস ভ্যালু অফ শেয়ার দ্য শেয়ার ইজ সেড টু বি ইস্যুড অ্যাট। বলছে ধরো ইস্যু প্রাইস, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা আর ইস্যু করা হচ্ছে 12 টাকায়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ইস্যু প্রাইস, এই যে এটা হচ্ছে ইস্যু প্রাইস, ইস্যু প্রাইস যদি ফেস ভ্যালুর থেকে বেশি হয়, ফেস ভ্যালু কত? 10 টাকা, আর ইস্যু প্রাইস 12 টাকা। তো বলছে এই ইস্যু প্রাইস যদি ফেস ভ্যালুর থেকে বেশি হয়, এই ঘটনাকে, এই যে এক্সট্রা 2 টাকা মানে 2 টাকা বেশি নেওয়া হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়? ইস্যুড অ্যাট পার বলা হয়, ইস্যুড অ্যাট প্রিমিয়াম বলা হয়, ইস্যুড অ্যাট ডিসকাউন্ট বলা হয়, নাকি কোনোটাই বলা হয়? তো আমরা জানি যদি ফেস ভ্যালুর থেকে কোনো বেশি টাকায় শেয়ার ইস্যু করা হয়, তখন সেটাকে প্রিমিয়াম বলা হয়। আর এই ঘটনাটাকে কি বলা হয়? শেয়ার ইস্যুড অ্যাট আ প্রিমিয়াম, তাই তো? তাহলে উত্তর কি হবে? শেয়ার ইস্যুড অ্যাট আ প্রিমিয়াম। শেষে কি বলেছে? ডিবেঞ্চার অফ আ কোম্পানি, এটা বানান ভুল আছে, COMPANY, COMPANY। ডিবেঞ্চার অফ আ কোম্পানি, অ্যাকচুয়ালি ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার কি নিজস্ব মূলধন, নাকি রিজার্ভ ক্যাপিটাল, নাকি ক্যাপিটাল, নাকি ডেট ক্যাপিটাল? ডেট মানে কি? ডেট মানে হচ্ছে ধার, দায়, দেনা করে আনা। তাহলে লোন, অ্যাকচুয়ালি ডিবেঞ্চার মানে তো লোন নেওয়া, তাহলে লোন কি? লোন মানে তো ধার, অর্থাৎ ডেট ক্যাপিটাল। ওকে। তাহলে ডিবেঞ্চার কি ধরনের ক্যাপিটাল? ডিবেঞ্চারকে লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল বলা হয়। ডেট ক্যাপিটালও যা, লোন ক্যাপিটাল তাই। অর্থাৎ ডিবেঞ্চারকে কি বলা হয়? লোন ক্যাপিটাল, ধার করে আনা ক্যাপিটাল, ধার করে আনা মূলধন। ওকে। ওন ক্যাপিটাল নয়, রিজার্ভ ক্যাপিটাল নয়, ইন্টারনাল ক্যাপিটাল নয়, লোন ক্যাপিটাল অথবা ডেট ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে দুটো সেট শেষ। কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো। এবার আমরা পরের সেটের দিকে যাই। এটা হচ্ছে সেট 3। সেট 3 ফার্স্ট কোয়েশ্চেন কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জেবল টু আ ফার্ম টু দ্য এক্সটেন্ট অফ অ্যাভেলেবল। পেন কোথায় গেল?
সেট 3 ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জেবল টু আ ফার্ম টু দ্য এক্সটেন্ট অফ অ্যাভেলেবল। টু দ্য এক্সটেন্ট মানে কি? টু দ্য এক্সটেন্ট অফ অ্যাভেলেবল মানে হচ্ছে কিসের থেকে বেশি থাকলে, মানে কি থাকলে তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা হয়। প্রফিট থাকলে নাকি রিজার্ভ থাকলে নাকি প্রফিট প্লাস রিজার্ভ থাকলে নাকি কোনোটাই নয়। আমরা এটা সিম্পলি জানি, এখানে কোশ্চেনটা একটু মানে ইংরেজিতে একটু গোল পাকিয়ে দিলেও কোনো ইয়ে নয়। আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল তখনই চার্জ করা হয় যদি কোম্পানিতে প্রফিট থাকে। কোম্পানিতে যদি লস হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় না। এটা আমরা থিওরিতে পড়েছি যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তখনই দেওয়া হয় যদি কোম্পানিতে প্রফিট হয়, তাই তো? অর্থাৎ যদি প্রফিট হয় তবেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া যেতে পারে, না হলে হবে না। তো এখানে উত্তর কি হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় যদি প্রফিট হয় কোম্পানিতে। তারপরে বলেছে দ্য লায়াবিলিটি অফ দ্য পার্টনার। ওকে, কোম্পানির কথা বলেনি, পার্টনারশিপের কথা বলেছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের লায়াবিলিটি লিমিটেড নয়, আনলিমিটেড। এক মালিকি ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসায় পার্টনারদের লায়াবিলিটি, মালিকের লায়াবিলিটি লিমিটেড কখনোই নয়, আনলিমিটেড। তোমরা একটা ছোট্ট জিনিস পড়েছিলে ক্লাস 11-এ যে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। সেই লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ যদি হয় সেক্ষেত্রে পার্টনারদের লায়াবিলিটি লিমিটেড হয়। কিন্তু আমরা যে পার্টনারশিপের কথা পড়ছি এই পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী হচ্ছে। তো আমরা যে পার্টনারশিপ ব্যবসার কথা পড়ছি সেটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ব্যবসা নয়, সেটা হচ্ছে নর্মাল পার্টনারশিপ ব্যবসা, অর্থাৎ যেটা কিনা পার্টনারশিপ অ্যাক্ট 1932 মেনে চলে। এই পার্টনারশিপ অ্যাক্ট 1932 মেনে যে পার্টনারশিপ বিজনেস গুলো চলে সেক্ষেত্রে পার্টনারদের লায়াবিলিটি আনলিমিটেড হয়। ওকে, তাহলে উত্তর কি হবে? লায়াবিলিটি অফ আ পার্টনার ইজ আনলিমিটেড। ওকে, তোমরা এরকম রেসপন্স করতে থাকবে, তাহলে আমি দেখলেও বুঝতে পারি যে হ্যাঁ সবাই ঠিকঠাক বুঝছো বা কোথাও কোনো প্রবলেম হলে ব্যাপারটা ক্লিয়ার হয়। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? 3 নম্বর কোয়েশ্চেন বলেছে কোথায়, ওয়্যার উড ইউ রেকর্ড ইন্টারেস্ট, এটা অন হবে, হ্যাঁ এন নয়, ইন্টারেস্ট when capital are fluctuating, ঘুরিয়ে লিখেছে ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং। আমরা সোজাভাবে বলি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় লিখবো? কারেন্ট অ্যাকাউন্টে লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো, ড্রয়িং অ্যাকাউন্টে লিখবো, নাকি কোথায় লিখবো না? সবার আগে মনে করতে হবে যে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডে আমরা কটা অ্যাকাউন্ট খুলি? ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে একটাই অ্যাকাউন্ট খুলি, সেটা হচ্ছে একটা গোটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো একটা গোটা ক্যাপিটাল অ্যাকাউন্টই যদি শুধু খুলি সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট নেই, ড্রয়িংস অ্যাকাউন্টের প্রয়োজন নেই, নান অফ দিসও নেই। তাহলে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডে আমরা শুধুমাত্র ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ও ক্যাপিটাল অ্যাকাউন্টেই লিখবো। কিন্তু এই কোশ্চেনটাই যদি ফ্লাকচুয়েটিং না হয়ে ফিক্সড হতো সেক্ষেত্রে কিন্তু উত্তরটা কি হয়ে যেত? কারেন্ট অ্যাকাউন্ট, তাই তো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডে কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে লিখি, তাই তো? ও সরি, ইন্টারেস্ট অন ড্রয়িংস। যাই হোক, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল সবই ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডে কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে লিখি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি? ইন্টারেস্ট পেয়েবল অন দ্য ক্যাপিটালস অফ দ্য পার্টনার্স ইজ চার্জ টু। বলছে ইন্টারেস্ট পেয়েবল অন দ্য ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স, মানে ঘুরিয়ে, মানে সোজাভাবে বলতে গেলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা হয় কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, নাকি ব্যাংক অ্যাকাউন্টে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা করিনি এখনো পর্যন্ত, করব তো এখন দরকার নেই। ব্যাংক অ্যাকাউন্টে তো কখনোই নয়। আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় লেখা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, তাই তো? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখা হয়। আচ্ছা, 5এরটা এখনো জানি না, 6এরটা মিনস ফর হাফ ইয়ারলি কি বলেছে এটা? রিটার্নিং পার্টনার জানি না, 7এরটাও জানা নেই, 10 পর্যন্ত। 8এরটাও জানা নেই, 9এরটাও জানা নেই, 10এরটাও জানা নেই। চলে আসবো 11 নম্বর কোশ্চেন, একদম সেট করা থাকে। প্রথম 4টে কোশ্চেন থাকবে হচ্ছে প্রথম চ্যাপ্টার গুলো থেকে, মানে যতদূর আমাদের করা হয়েছে। তারপরের 6টা কোশ্চেন থাকবে যেটা আমাদের করা হয়নি। তারপরের 8টা কোশ্চেন থাকবে, 7টা থাকবে শেয়ার ক্যাপিটাল থেকে আর একটা থাকবে ডিভেঞ্চার থেকে।
হ্যাঁ একদম ঠিক মহিমা। আচ্ছা তারপর হচ্ছে 11 নাম্বার, দ্য প্রফিট অন রিইস্যু অফ শেয়ার ইজ ক্রেডিটেড টু। বলছে যখন আমরা শেয়ার রিইস্যু করি, রিইস্যু কখন করি? যখন শেয়ার ওই যে ফরফিট করি, ফরফিট করার পর রিইস্যু করি তো, তাই তো? তাহলে ফরফিট করার পর যখন রিইস্যু করি তখন কি হয়? তখন ওই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে কিছু এক্সট্রা ব্যালেন্স পড়ে থাকে, তাই তো? যেটা কিনা আমি বলেছিলাম যে ফরফিচার অ্যাকাউন্টে যে ক্রেডিট ব্যালেন্স পড়ে থাকে সেটা হচ্ছে শেয়ার রিইস্যু করার জন্য আমাদের যে প্রফিট হচ্ছে, শেয়ার রিইস্যু করার জন্য এই শেয়ার রিইস্যুর প্রফিটটাকেই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ক্রেডিটে পড়ে থাকে, যেটা কিনা আমরা শেষে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, তাই তো? তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে? যে প্রফিট অন রিইস্যু অফ শেয়ার, আমরা ন্যারেশনেও এই কথাটাই লিখি, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার ইজ ক্রেডিটেড টু। কোথায় ক্রেডিট করা হয়? জেনারেল রিজার্ভে, সিকিউরিটিজ প্রিমিয়ামে, নান অফ দিস, কোনোটাই নয়। কি হবে তাহলে? ক্যাপিটাল রিজার্ভ। উত্তর হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে প্রফিট অন রিইস্যু অফ শেয়ার ইজ ক্রেডিটেড টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। আমরা পুরো ন্যারেশন দিয়ে দিলাম। হ্যাঁ মহিমা একদম পারফেক্ট উত্তর। দেখি সবাই এরকম ভাবে উত্তর দাও, তাহলেই তো হবে, তাহলেই বুঝতে পারবো যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। অনুষ্কা কিছু একটা বলছিল ইয়েতে, কমেন্টে কোনো প্রবলেম হচ্ছে। কারোর যদি কমেন্টে রিপ্লাই দিতে প্রবলেম হয় তারা হোয়াটসঅ্যাপেও রিপ্লাই করতে পারো। হ্যাঁ 11টা বি হবে উত্তর, মানে ক্যাপিটাল রিজার্ভ। 12তে কি বলেছে? হু আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। বলছে কোম্পানির মালিক কারা? কোম্পানির মালিক বলছে প্রমোটার, ক্রেডিটার, শেয়ার হোল্ডার, ডাইরেক্টর। কোম্পানির মালিক হচ্ছে যারা শেয়ার কেনে তারা, তাই তো? শেয়ার যারা কেনে তাদেরকে কি বলে? শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানির মালিককে, কোম্পানির মালিক প্রমোটার না, ক্রেডিটার কখনোই নয়, ডাইরেক্টর না, তাহলে কারা? শেয়ার হোল্ডার। অর্থাৎ যারা কোম্পানির শেয়ার হোল্ডার, শেয়ার কিনেছে, তারাই কোম্পানির মালিক। ওকে, তারপরে কি বলেছে? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। ডিসকাউন্ট মানে ডিসকাউন্টে যদি শেয়ার ইস্যু করা হয় এটা তো লস হয়। এটা কি ধরনের লস? নান অফ দিস, একেবারেই নয়। ক্যাপিটাল লস, রেভিনিউ লস, টোটাল লস। টোটাল লস বলে কি কিছু হয়? কিছু হয় না। তাহলে উত্তর কি হবে? আমরা কি ইস্যু করছি? শেয়ার ইস্যু করছি। শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা কি সংগ্রহ করি? ক্যাপিটাল সংগ্রহ করি। তাহলে ক্যাপিটাল সংগ্রহ করতে গিয়ে আমাদের যদি কোনো লস হয় সেই লসটাকে কি বলা হবে? ক্যাপিটাল সংগ্রহ করতে গিয়ে যদি আমাদের কোনো লস হয় সেই লসটাকে বলা হবে ক্যাপিটাল লস। ওকে, হ্যাঁ 12-র উত্তরটা সি হবে, শেয়ার হোল্ডার। শুভেন্দু ঠিক, মহিমা ঠিক, কিঙ্কিনি ঠিক। অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে যে তোমরা যখন উত্তর দিচ্ছ আমি তার অনেক পরে তোমাদেরকে ঠিক বলছি, তার একটা কারণ আছে। তার কারণ আমি যখন এখানে ভিডিওটা রেকর্ড করছি তোমাদের কাছে সেটা যাচ্ছে 1 থেকে 1.5 মিনিট পর। এই কারণে তোমরা যখন উত্তরগুলো পাঠাচ্ছ আমি একটু এগিয়ে যাচ্ছি, এই কারণে আমাকে একটু লেটে রিপ্লাই করতে হচ্ছে। বাট আমি পাচ্ছি, আর উত্তর পেলে আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো। তাই আমাকে কাইন্ডলি এইভাবে রিপ্লাই করতে থাকো, তাহলে আমি তোমাদেরকে সেই মতো রেসপন্সও করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে 13 নম্বরের উত্তর কি হবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। এটা কি ধরনের ক্ষতি? এটা রেভিনিউ ক্ষতি নয়, টোটাল লস বলে কিছু হয় না, নান অফ দিস তো নয়, এটা হচ্ছে ক্যাপিটাল লস। যেহেতু ক্যাপিটাল সংগ্রহ করতে গিয়ে লস হচ্ছে তাই এটা ক্যাপিটাল লস। XIV। আরে বাবা, শুভেন্দু এক স্টেপ এগিয়ে গেছে। আচ্ছা, তারপরে XIV মানে 14তে কি বলেছে? যে দ্য লেটেস্ট কোম্পানিজ অ্যাক্ট enacted in the year। বলছে আমাদের লেটেস্ট কোম্পানিজ অ্যাক্ট কোন সালে তৈরি হয়েছিল, মানে কোন সালে আনা হয়েছিল? এটা হবে 2013। যে 2013 বলেছে একদম ঠিক। মহিমা ঠিক, শুভেন্দু ঠিক, কিঙ্কিনি এখনো রিপ্লাই দেবে সম্ভবত। সৃজিতা রিপ্লাই করছো না কোনো, অনুষ্কা রিপ্লাই করছো না। তোমরা একটু চেষ্টা করো, জানি পারবে সবাই। আচ্ছা
তারপরে কি বলেছে 15 নম্বর, দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন আপ বাই দ্য পাবলিক, দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন আপ বাই দ্য পাবলিক এগেনস্ট ইস্যু অফ শেয়ার ইজ, বলছে পাবলিককে অ্যাকচুয়ালি, দেখো কোশ্চেনে কিচ্ছু নেই, জাস্ট ঘুরিয়ে দিয়েছে, ইংলিশের খেলা খেলেছে যে অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলবো, স্টুডেন্ট কিছু বুঝতে পারবে না, কিন্তু এটা তো বুঝতে পারে না, নিচে 4টে অপশন দিলে সেখানে ক্লিয়ার হয়ে যায় যে কি বলতে চেয়েছে। এখানে বলেছে যে শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন আপ বাই দ্য পাবলিক, মানে কি, মানে হচ্ছে সাধারণ মানুষ, মানে জনসাধারণ যে শেয়ার নেয়, যে শেয়ার ক্যাপিটাল নেয়, সেটা কি, অথরাইজ ক্যাপিটাল না ইস্যুড ক্যাপিটাল না সাবস্ক্রাইব ক্যাপিটাল না কল্ড আপ ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন আপ মানে জনসাধারণ যে শেয়ারগুলো সত্যি সত্যি নিয়েছে সেগুলোকে কি বলা হবে, অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল মানে কি, মানে হচ্ছে কোম্পানি ম্যাক্সিমাম যত শেয়ার ইস্যু করতে পারে সেটাকে বলা হয়, তাহলে এটা কখনোই হবে না। ইস্যুড ক্যাপিটাল মানে কি, মানে কোম্পানি যত শেয়ার ইস্যু করলো, পাবলিক কত নিয়েছে সেটা না, কোম্পানি যত শেয়ার ইস্যু করেছে সেটার কথা হচ্ছে। এরপরে তো পাবলিক সাবস্ক্রাইব করবে, মানে অ্যাপ্লিকেশন জমা দেবে, তারপরে বাকি কাজ হবে, তাহলে ইস্যুড ক্যাপিটাল একেবারেই নয়। সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে কি, মানে কোম্পানি তো ইস্যু করে দিয়েছে, কোম্পানি ইস্যু করে দিল শেয়ার, পাবলিক কতগুলো শেয়ার নিচ্ছে বা নেবে সেই জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সেটাকে বলে সাবস্ক্রাইব ক্যাপিটাল। মানে ধরো, আচ্ছা শেষেরটা বলে নি, কল্ড আপ ক্যাপিটাল। কল্ড আপ ক্যাপিটাল মানে কি, কল্ড আপ ক্যাপিটাল মানে হচ্ছে কোম্পানি মানে শেয়ার ইস্যু করার পর, পাবলিক সাবস্ক্রাইব করে নেওয়ার পর কোম্পানি এখনো পর্যন্ত যত টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে। উদাহরণ ওয়াইজ বলি, অথরাইজড ক্যাপিটাল মানে কি, ধরো কোন একটা কোম্পানি ম্যাক্সিমাম 1 লক্ষ শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে, তাহলে মোট 10 লক্ষ টাকার শেয়ার ক্যাপিটাল কালেক্ট করতে পারবে, তাহলে এটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল মানে কি, ধরো কোনো একটা কোম্পানি শেয়ার ইস্যু করলো, 10,000 শেয়ার ইস্যু করলো, কত অ্যাপ্লিকেশন আসবে সেটা পরের ব্যাপার, তাহলে সেটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল, মানে 10 টাকা করে হলে 1 লক্ষ টাকা, এটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল, মানে কত শেয়ার ইস্যু করা হলো। সাবস্ক্রাইব মানে কি, ধরো এই যে শেয়ার ইস্যু করা হলো 10,000, এর মধ্যে 9,000 শেয়ারের জন্য জনসাধারণ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তাহলে এই যে 9,000 ইন্টু 10 মানে 90,000 টাকা, এইটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল, মানে জনসাধারণ এই যে যত শেয়ার ইস্যু করা হলো তার মধ্যে কত শেয়ারের জন্য জনসাধারণ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাকে বলে সাবস্ক্রাইব ক্যাপিটাল। আর কল্ড আপ ক্যাপিটাল মানে কি, ধরো 10 টাকা করে ইস্যু করা হয়েছিল, 10 টাকা অ্যাপ্লিকেশনের জন্য ছিল, তারপরে হয়তো 20 টাকা অ্যালটমেন্টের জন্য, তারপরে হয়তো 30 টাকা ফার্স্ট কলের জন্য, তারপরে হয়তো ফাইনাল কলের জন্য, টোটাল 100 টাকা ধরো। তো কোম্পানি হয়তো ফার্স্ট কল পর্যন্ত চেয়েছে, মানে অ্যাপ্লিকেশনের টাকা, অ্যালটমেন্টের 20 টাকা আর ফার্স্ট কলের 30 টাকা, তাহলে 10 যোগ 30 মোট 60 টাকা চেয়েছে। কল্ড আপ ক্যাপিটাল মানে হচ্ছে ধরো 9,000 শেয়ার ইন্টু মানে 54,000 টাকা, তাহলে এটাকে বলা হবে কল্ড আপ ক্যাপিটাল। কল্ড আপ ক্যাপিটাল মানে কি, কল্ড আপ ক্যাপিটাল মানে হচ্ছে কোম্পানি এখনো পর্যন্ত কত টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সেইটাকে বলা হবে কল্ড আপ শেয়ার ক্যাপিটাল। ওকে, তাহলে অথরাইজ শেয়ার ক্যাপিটাল কি জানি, ইস্যুড ক্যাপিটাল কি জানি, সাবস্ক্রাইব ক্যাপিটাল কি জানি, কল্ড আপ ক্যাপিটাল কি জানি, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, জনসাধারণ অ্যাকচুয়ালি যে শেয়ারগুলো নিয়েছে, যত শেয়ার নিয়েছে সেটাকে কি বলা হবে, সাবস্ক্রাইব ক্যাপিটাল, মানে জনসাধারণ যতটা শেয়ার সাবস্ক্রাইব করেছে। এখানে কি কি উত্তর দিয়েছো, XV এর উত্তর হবে সি। শুভেন্দু বলেছো বি, উত্তর হবে সি। কিঙ্কিনি বলেছো সি, হ্যাঁ কিঙ্কিনিরটা ঠিক আছে। ওকে, এবার হচ্ছে XVI মানে 16, দ্য ডাইরেক্টর শুড ফরফিট আনপেড শেয়ার আফটার সার্ভিং আ নোটিস। বলছে শেয়ার যে ফরফিট করা হয়, সেই শেয়ার ফরফিট করার সময় শেয়ার হোল্ডারকে তো আগে বলতে হবে। দেখো শেয়ার ফরফিট কিন্তু হঠাৎ করে নেওয়া হয় না। ধরো ফার্স্ট কল করা হলো, 1,000 শেয়ারের জন্য ফার্স্ট কল করা হচ্ছে, ফার্স্ট কলে হয়তো 4 টাকা করে করা হচ্ছে ফার্স্ট কলের জন্য। তো আবার সাউন্ডে প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখি, সাউন্ডে প্রবলেম, এখানে এভরিথিং ইজ ওকে।
আচ্ছা, বাকিদেরও যদি সাউন্ডে প্রবলেম হয় আমায় একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখান থেকে প্রবলেম হচ্ছে। সাউন্ড 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 কিন্তু এখানে ঠিকঠাকই যাচ্ছে, বুঝলে। বাকিদেরও যদি প্রবলেম হয় আমাকে একটু জানাও। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবার মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, না হলে তোমরা কমেন্টে জানাও। তো দেখি তারপরে কি হচ্ছে। আচ্ছা, কোথায় ছিলাম? তো যখন শেয়ার ফরফিট করা হয়, ফরফিট কখন করা হয়? ধরো কল করা হলো, কল করার পরে যে যে শেয়ার হোল্ডারেরা টাকা দিতে পারবে না তাদের শেয়ার ফরফিট করে নেওয়া হয়, তাই তো? তো ধরো কল করা হলো, মানে ধরো ফার্স্ট কলের জন্য চাওয়া হলো, ফার্স্ট কল 4 টাকা করে, তো 4 টাকা করে চাওয়া হলো ধরো 1000 শেয়ারের জন্য, 1000 শেয়ার ইস্যু করা হয়েছিল, তো 1000 শেয়ারের জন্য 4 টাকা করে চাওয়া হলো। শেয়ার হোল্ডারদেরকে বাড়িতে চিঠি পাঠানো হলো যে তোমরা তোমাদের কাছ থেকে ফার্স্ট কলের জন্য 4 টাকা করে চাওয়া হচ্ছে, যে যত শেয়ার কিনেছিলে সেই বাবদ 4 টাকা করে দিয়ে দাও। এইবারে বলা হলো, ধরে নাও যে 15ই জুলাইয়ের মধ্যে টাকা দিতে হবে, 15ই জুলাইয়ের মধ্যেই 4 টাকা করে দিয়ে দিতে হবে। এইবারে একজন শেয়ার হোল্ডার যে কিনা 100 শেয়ার হোল্ড করেছিল, সে এই 4 টাকা করে 400 টাকা দিতে পারলো না, কারণ লকডাউনের বাজার, চাকরি বাকরি নেই, কাজবাজ নেই, তার কাছে টাকা পয়সার অভাব, তাই সে এই 400 টাকা দিতে পারলো না। এবারে প্রশ্ন হচ্ছে, কোম্পানি কি এই 15ই জুলাইতেই এর এই 100 শেয়ার ফরফিট করে নেবে, নাকি তাকে কোনো সুযোগ দেবে? তো উত্তর হচ্ছে, কোম্পানিজ অ্যাক্টে লেখা রয়েছে না, তাকে সুযোগ দেওয়া উচিত। কিভাবে? 15ই জুলাই পর্যন্ত যখন সে টাকা দিতে পারবে না, তখন তার বাড়িতে আর একটা চিঠি পাঠানো হবে, এই বলে যে তোমাকে আরো এক্সট্রা এতদিন টাইম দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি তুমি টাকা দিয়ে দিতে পারো তাহলে তোমার শেয়ার ফরফিট করা হবে না, আর যদি না দিতে পারো তাহলে তোমার শেয়ার আমরা ফরফিট করে নেব। এবারে প্রশ্ন হচ্ছে সেটা কতদিন, সেটা মানে উত্তর হচ্ছে এই 15ই জুলাইয়ে তার বাড়িতে যে চিঠি পাঠানো হবে সেখানে লেখা হবে যে তোমাকে আরো 14 দিন মানে 2 সপ্তাহ সময় দেওয়া হলো, এই 2 সপ্তাহের মধ্যে তুমি জমা করো। যদি তুমি টাকা জমা করতে, সেক্ষেত্রে তোমার শেয়ারগুলো ফরফিট করে নেওয়া হবে। অর্থাৎ 16 উত্তর কি হবে, যে ডাইরেক্টর যখন শুড ফরফিট আনপেড শেয়ার আফটার সার্ভিং আ নোটিস, নোটিস মানে ওই যে চিঠি পাঠানোর কথা বলছি, তো সেই চিঠিটা পাঠিয়ে 14 দিন সময় দেবে, সেই 14 দিনের মধ্যেও যদি টাকা না দিতে পারে সেক্ষেত্রে সেই শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার ফরফিট করে নেওয়া হবে। ওকে, কারোর কোনো রিপ্লাই আসছে না কেন? সেটা কোনো ব্যাপার না, সম্ভবত কমেন্ট হয়তো ঠিকঠাক আসছে না। যাই হোক, চলছে তো আদৌ?
আচ্ছা, এই কিনকিনি মেসেজ এসছে। আচ্ছা ঠিক আছে, হতে পারে নেটওয়ার্কের ইস্যু হতে পারে। যাই হোক, তারপরে 17 নম্বরের প্রশ্ন কি বলছে, দ্য ফেজ ক্যালু, আচ্ছা এটা ক্যালু নয়, ভ্যালু হবে। এটা ভ্যালু হবে, ক্যালু নয়। তাহলে দ্য ফেস ভ্যালু অফ আ শেয়ার ইজ 50 টাকা, ভালো কথা। ইফ দ্য শেয়ার ইস্যুড এট প্রিমিয়াম অফ 10%, দ্য ইস্যু প্রাইস কত হবে? বলছে 50 টাকা শেয়ারটার ফেস ভ্যালু, আর ইস্যু করা হচ্ছে 10% প্রিমিয়ামে। তাহলে প্রিমিয়াম কত টাকা? 10% মানে, তাহলে 5 টাকা যদি প্রিমিয়াম হয় আর 50 টাকা যদি ফেস ভ্যালু হয়, তাহলে কত টাকার মোট ইস্যু করা হবে? প্লাস 5 টাকা প্রিমিয়াম, তাহলে শেয়ার 55 টাকা। ওকে, তাহলে উত্তর 55 টাকা, মানে বি, XVII। হ্যাঁ, মহিমা একদম ঠিক বলেছ। আচ্ছা, তারপরে 18 নম্বরের প্রশ্ন, সেই ডিবেঞ্চারের প্রশ্ন। The amount of loss on issue of debenture is shown in balance sheet under the head of, কোথায় দেখানো হয়? কোথায় গেল? The amount of loss on issue of debenture, loss on issue of debenture ব্যালেন্স শিটের কোথায় দেখানো হয়? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, রিজার্ভ এন্ড সারপ্লাস, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, কোথায় দেখানো হয়? ব্যালেন্স শিটে। অ্যাকচুয়ালি দেখো, এখানে প্রশ্নটা না একটু টেকনিক্যালি গন্ডগোল রয়েছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার এটা একটা ক্ষতি। ওকে, তো ক্ষতি আমরা ব্যালেন্স শিটে জানি কি কি লেখা হয়, ব্যালেন্স শিটে শুধু অ্যাসেট আর লায়াবিলিটি লেখা হয়, তাই তো? কিন্তু এক্সপেন্সেস মানে ক্ষতি, লস, এটা কিন্তু কোনো রকম কোনো অ্যাসেটও নয়, লায়াবিলিটিও নয়, তাই তো? ক্ষতি মানে কি? ক্ষতি মানে ক্ষতি। ক্ষতি কোথায় লেখা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লেখা হয়, তাই তো? তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার এটা হচ্ছে আমাদের একটা ক্ষতি। তাহলে এটা যদি ক্ষতি হয়, অ্যাসেট নয়, রিজার্ভ সারপ্লাস নয়, রিজার্ভ সারপ্লাস হচ্ছে আমাদের লায়াবিলিটির সাইডে লেখা হয়। তাহলে কোন রকম অ্যাসেট নয়, কোন রকম লায়াবিলিটি নয়, এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেন্সেস, তাই তো? আর এক্সপেন্সেস কোথায় লেখা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লেখা হয়। লেখা হয় মিসলেনিয়াস এক্সপেন্ডিচার হিসেবে, কিন্তু সেটা ব্যালেন্স শিটে লেখা হয় না। সেটা কোথায় লেখা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকচুয়ালি, ঠিক আছে? আগের নিয়ম অনুযায়ী ছিল, মানে কোম্পানি 1956 অনুযায়ী এটা ব্যালেন্স শিটে লেখা হতো, অ্যাসেটের দিকে। কোম্পানি যে 2013 বলা হচ্ছে এটা যেহেতু এক্সপেন্সেস, তাই ব্যালেন্স শিটে দেখানোর দরকার নেই। কোথায় দেখাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার হিসেবে, অথবা লস ইস্যু অফ ডিবেঞ্চার বলে দেখিয়ে দেবে। ওকে, উত্তর হবে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল, কারণ ব্যালেন্স শিটে লেখাই হয় না এখন আর, ঠিক আছে? XVII বি, সবাই বি বলছে। হ্যাঁ, শুভেন্দুরটা ঠিক আছে। কিঙ্কিনি আর মহিমা বি, বি হবে না, বুঝলে? ওটা ডি হবে। ও, মহিমা কিছু বলেনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, মহিমা উপরেরটা বলেছে। হ্যাঁ, মহিমার উপরের উত্তরটা ঠিক আছে, মানে 17-র উত্তরটা মহিমার ঠিক আছে। 18-র উত্তরটা হবে হচ্ছে ডি, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, কিন্তু এটা ব্যালেন্স শিটে নয়, প্রফিট অ্যান্ড লসে লেখা হয় বর্তমানে। ওকে, শুভেন্দুরটা ঠিক আছে। হয়ে গেল, তাহলে 3টে সেট ডান। এবার ঝটপট 4 নম্বর সেটে চলে আসবো। হতে পারে 4 নম্বর সেট অনেকের লেখা নেই, হতে পারে। তো যদিও লেখাটা উচিত, কারণ আমি দিয়েছিলাম হোমওয়ার্ক হিসাবে। তো যাদের লেখা নেই তারা অবশ্যই আজকে বা কালকের মধ্যে লিখে নেবে 4 নম্বর আর 5 নম্বর দুটো সেটই। আমি এখন ডিসকাস করে দিচ্ছি, তোমরা শুধু খাতায় করে নেবে, নিজেরা আবার করে নেবে, তাহলে
প্র্যাকটিসও হয়ে যাবে, আনসার জানা থাকলে নিজেদের মতো আর একবার রিভিশনও হয়ে যাবে। তাহলে আমরা 4 নম্বর সেটে চলে এলাম। চার নম্বর সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি, ইফ দেয়ার ইজ নো পার্টনারশিপ ডিড অ্যান্ড দ্য ফার্ম ইনকার্স লস। বলছে পার্টনারশিপ, যদি কোনো পার্টনারশিপ ডিড না থাকে আর ফার্মে যদি লস হয়, সেক্ষেত্রে লস কি হবে। দেখো একটা জিনিস বলি, যদি পার্টনারশিপ ডিডে প্রফিট অ্যান্ড লস, প্রফিট অর লস, প্রফিট হোক অথবা লস হোক, সেটা কোন রেশিওতে ভাগ হবে, কোন রেশিওতে ভাগ হবে যদি বলা না থাকে, পার্টনারশিপ ডিডি যদি না থাকে অথবা পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে প্রফিট বা লস হলে সেটা কোন রেশিওতে ভাগ হবে, সেক্ষেত্রে আমরা জানি রেশিও কি হয়, সবার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। সমান ভাগে ভাগ মানে হচ্ছে 1:1:1। ধরো 4 জন পার্টনার, 3 জন পার্টনার, সেক্ষেত্রে 1:1:1। 2 জন হলে 1:1, 10 জন হলে 1:1:1:1:1 10 জন। ওকে, তো রেশিওটা কি হয় 1:1:1। বোঝা গেছে, মানে 1 হয় রেশিও, এক কথায়। তো এখানে বলেছে, এখানে দেখো প্রফিটের কথা বলেনি, বলেছে লস। তো প্রফিট হোক অথবা লস হোক সেই একই রেশিওতে ভাগ হয়। তো যেহেতু পার্টনারশিপ ডিডে লেখা নেই বা পার্টনারশিপ ডিড নেই, সেক্ষেত্রে কি হবে, এখানে লস হয়েছে, যদি প্রফিটও হতো, অর্থাৎ প্রফিট হোক অথবা লস হোক সমান ভাগে ভাগ হয়ে যাবে। অপশন কি দিয়েছে, ডিভাইডেড ইন প্রপোর্শন অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টেড। ক্যাপিটালের রেশিওতে ভাগ হবে না। বর্ন বাই দ্য পার্টনার উইথ দ্য হাইয়েস্ট ক্যাপিটাল, এটাও হবে না। ডিভাইডেড, এটা হবে, যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, আইসি, এক একটা সি, হ্যাঁ উত্তর সি হবে, ঠিক বলেছো। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, where would you record interest on drawings when capitals are fixed। দেখো আবার ঘুরিয়ে বলেছে সেই প্রশ্ন, মানে ফিক্সড ক্যাপিটাল মেথডে তুমি ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় লিখবে। ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটাল মেথডে দুটো করতে হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাকাউন্টে লিখবো, তাহলে উত্তর হবে বি। তাহলে 2 এর উত্তর হলো বি। 3 নম্বরের প্রশ্ন কি করেছে, হোয়াট উইল বি দ্য নেচার অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্ম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্মের দিক থেকে, মানে ব্যবসার দিক থেকে, ইনকাম না এক্সপেন্সেস, এটা সবাই উত্তর দেবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্মের দিক থেকে, মানে ব্যবসার দিক থেকে, ইনকাম না এক্সপেন্সেস। দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি, মানে হচ্ছে পার্টনারেরা যে ক্যাপিটাল দিয়েছে ব্যবসাকে, সেই ক্যাপিটাল দেওয়ার জন্য তারা ইন্টারেস্ট নেবে। অর্থাৎ ব্যবসা থেকে পার্টনারেরা ইন্টারেস্ট বাবদ কিছু টাকা নিয়ে নেবে, অর্থাৎ ব্যবসা থেকে কিছু টাকা পার্টনারেরা নিয়ে নেবে। তাহলে ব্যবসার টাকা তো কমলো, ব্যবসাকে তো কাউকে দিয়ে দিতে হলো। অর্থাৎ ব্যবসার দিক থেকে যদি আমরা ব্যাপারটা দেখি, সেটা ব্যবসার কাছে একটা এক্সপেন্সেস। মহিমা এক্সপেন্সেস, ব্যবসার ইনকাম নয়, এক্সপেন্সেস। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাবদ টাকা মালিকেরা পায়, তাহলে ইনকাম মালিকদের, কিন্তু ব্যবসা মালিকদেরকে দেয়। এই কারণে ব্যবসার, সবাই ইনকাম বলছে কেন, তাহলে লস হবে। আরে নমিনাল অ্যাকাউন্টের নেচার কি, এক্সপেন্সেস আর লস, তাই তো, তাহলে লস হবে। এক্সপেন্সেস নেই বলে ইনকাম বলতে হবে, এরকম কোনো মানে আছে? ওকে, তাহলে এটা পার্টনারশিপ বিজনেসের দিক থেকে কি হবে, ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্সেস হবে। এখানে এক্সপেন্সেস অপশন নেই, তাহলে লস হবে। চিন্তার কি আছে, ইনকাম একেবারেই নয়। বোঝা গেল? সবাই কিন্তু একটু বুঝে পড়ো, না বুঝে মানে আইডিয়া মারতে শুরু করো না, তাহলে পরীক্ষার সময় কিন্তু 18 নম্বরের আইডিয়া করতে গিয়ে 0 হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে, পার্টনার্স আর রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস
ইফ প্রভিশন আর নট মেড ইন দ্য পার্টনারশিপ ডিড, বলছে পার্টনারশিপ ডিডে যদি না লেখা থাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ব্যাপারে, সেক্ষেত্রে পার্টনারেরা কোম্পানিকে কত দেবে ইন্টারেস্ট অন ড্রয়িংস? উত্তর কি হবে? ছাগল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি পার্টনারশিপ ডিডে না বলা থাকে সেক্ষেত্রে হবে না। ওকে, পার্টনারশিপ ডিডে না বলা থাকলে হবে না। তাহলে ওটা কি হবে? সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন। যদি ইন্টারেস্ট অন লোনের কথা বলা থাকে সেটাই শুধুমাত্র হবে, আদার্স আর কিচ্ছু হবে না। ওকে, এখানে কি বলেছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের দিক থেকে ইনকাম না এক্সপেন্সেস? ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের দিক থেকে ইনকাম না এক্সপেন্সেস? সবাই উত্তর দেবে। আলটিমেটলি 3 জন পড়ে রয়েছে, বাকি সবাই কেটে পড়েছে। হ্যাঁ, 4-এর উত্তরটা সবার ঠিক হয়েছে যে নান অফ দিস হবে। আমার প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের দিক থেকে ইনকাম না এক্সপেন্সেস? শুভেন্দু উত্তর দিয়েছে, বাকিরা উত্তর দাও। আর কেউ কিছু বলছেই না। ঠিক আছে, বলো। আচ্ছা, 5, 6 এখন হবে না। হ্যাঁ, অনুষ্কারটা ঠিক আছে। মহিমা এক্সপেন্সেস না, ইনকাম হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনাররা ফার্মকে দিচ্ছে, তাহলে পার্টনাররা দিচ্ছে বলে পার্টনারদের এক্সপেন্সেস, কিন্তু ফার্ম পাচ্ছে, তাহলে ফার্ম যদি পায় ফার্মের দিক থেকে ইনকাম হবে, অর্থাৎ এটা ফার্মের দিক থেকে ইনকাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস, একমাত্র ইন্টারেস্ট অন ড্রয়িংসই হচ্ছে ফার্মের দিক থেকে ইনকাম। ওকে, আমরা সমস্ত কিছু ফার্মের দিক থেকে ভাববো, বিজনেসের দিক থেকে, কোনো পার্টনারদের দিক থেকে ভাববো না। তো ফার্মের দিক থেকে, বিজনেসের দিক থেকে একটাই মাত্র ইনকাম, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। বাকি যা কিছু রয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, বোনাস, স্যালারি, কমিশন, এই সমস্ত কিছু ফার্মের দিক থেকে এক্সপেন্সেস। শুধু একটাই ইনকাম রয়েছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। আচ্ছা, তারপরে 5, 6, 7, 8, 9, 10 বাদ। চলে আসি 11 নম্বরে। হ্যাঁ, 10 পর্যন্তই থাকে। 11 নম্বরে কি বলেছে? দ্য শেয়ার ক্যাপিটাল actually taken up by the public against issue of share is? share capital actually taken up by the public বলছে জনসাধারণের দ্বারা, জনসাধারণ যে শেয়ার নিয়েছে, against issue of share is, এটা কি হবে? এটা একটু আগেই আমরা করেছি। অথরাইজড শেয়ার ক্যাপিটাল বলে, কলড আপ বলে, সাবস্ক্রাইব বলে, না ইস্যুড বলে? সেটাকে সাবস্ক্রাইব বলে, সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল। ওকে, তারপরে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি? যৌথ মূলধনী কোম্পানির ইংরেজি হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। বলছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয় কোনটা? সেপারেট এন্টিটি, মানে মালিক এবং কোম্পানি পৃথক সত্তা আছে, এটা হচ্ছে মানে সত্যি সত্যি আছে, অর্থাৎ কমন সিল, এটাও একটা বৈশিষ্ট্য। পারপেচুয়াল এক্সিস্টেন্স, পারপেচুয়াল মানে যতদিন পর্যন্ত মানে মালিক মরে যাক অসুবিধা নেই, কোম্পানি চলে যাবে, এটাও কোম্পানির বৈশিষ্ট্য। কোম্পানি মালিক মরলে কোম্পানি বন্ধ হয়ে যায় না। শেষে কি বলা হয়েছে? আনলিমিটেড লায়াবিলিটি। আমরা জানি জয়েন্ট স্টক কোম্পানির শেষে লিমিটেড কথাটা লেখা থাকে, তাই তো? অর্থাৎ যে কোনো কোম্পানি নর্মালি লিমিটেড কোম্পানি হয়, অর্থাৎ এইটা জয়েন্ট স্টক কোম্পানির বৈশিষ্ট্য নয় যে কখনো কোম্পানি আনলিমিটেড কোম্পানি হতে পারে না, অলওয়েজ লিমিটেডই হবে। তাহলে 12-র উত্তর হবে ডি। 11-র উত্তর সি। হ্যাঁ, ঠিক আছে শুভেন্দু।
আচ্ছা, 13তে কি বলেছে? 13তে বলেছে দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার ইন আ প্রাইভেট লিমিটেড কোম্পানি। বলেছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম মেম্বার কতজন হবে? উত্তর হচ্ছে 2 জন। পাবলিক লিমিটেড হলে 7 জন, প্রাইভেট লিমিটেড হলে 2 জন। পার্টনারশিপের ক্ষেত্রে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 20 জন। ব্যাংকিং বিজনেস হলে ম্যাক্সিমাম 10 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ না। কোম্পানির ক্ষেত্রে মিনিমাম, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 200 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 7 জন, ম্যাক্সিমাম শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, 14 নম্বরের প্রশ্ন কি? শেয়ার ক্যাপিটাল স্টেটেড ইন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে শেয়ার ক্যাপিটালের কথা লেখা থাকে, টু বি ইস্যুড অ্যাট ম্যাক্সিমাম, অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলেছে। কি বলেছে? বলছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটালের কথা বলা থাকে সেটাকে কি বলে? আমরা সবাই জানি অথরাইজ শেয়ার ক্যাপিটাল বলে সেটাকে। ওকে, তারপরে কি বলেছে? 15 নম্বরে ইস্যু অফ ইকুইটি শেয়ার টু দ্য এক্সটেন্ট টু দ্য এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার। একটু আগে জাস্ট আলোচনা করলাম। বলছে ইকুইটি শেয়ার ইস্যু করা হয় কাকে? টু দ্য এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার, মানে যারা কিনা মানে অলরেডি শেয়ার হোল্ডার। মানে যদি শেয়ার হোল্ডারদেরকে ইকুইটি শেয়ার ইস্যু করা হয় ফ্রি অফ কস্ট, ফ্রিতে যদি তাদেরকে ইকুইটি শেয়ার ইস্যু করা হয় তাকে কি বলা হয়? ক্যাপিটাল ইস্যু, জেনারেল ইস্যু, রাইট ইস্যু, বোনাস ইস্যু। একটু আগে পড়লাম বোনাস ইস্যু বলা হয়, তাই তো? মনে আছে তো? তাহলে যদি শেয়ার হোল্ডারদেরকে, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে ফ্রিতে ইকুইটি শেয়ার ইস্যু করা হয় তাকে কি বলা হয়? বোনাস, ইস্যু অফ বোনাস শেয়ার। 16 নম্বরের প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ ইকুইটি শেয়ার। বলছে ইকুইটি শেয়ারের বৈশিষ্ট্য নয় কোনটা? ইট ইজ দ্য রিস্ক ক্যাপিটাল, ইট ক্যান বি কনভার্টেড ইন্টু প্রেফারেন্স শেয়ার, ইট হ্যাজ নো প্রেফারেন্সিয়াল রাইট, ইট হ্যাজ ভোটিং রাইট। বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়। আমরা জানি ইকুইটি শেয়ার হোল্ডারদের ভোটিং রাইট আছে, তাহলে ডি উত্তর হবে না। ডিটা সত্যি সত্যি বৈশিষ্ট্য। সিতে বলেছে ইট হ্যাজ নো প্রেফারেন্সিয়াল রাইট, মানে প্রফিট হলে তারা আগে আগে প্রফিট পাবে না। সিতে বলেছে যদি প্রফিট হয় সেক্ষেত্রে এরা আগে আগে প্রফিট পায় না, আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পায়, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডাররা পায়। অর্থাৎ সিও কিন্তু সত্যি সত্যি বৈশিষ্ট্য। এতে বলেছে ইট ইজ দ্য রিস্ক ক্যাপিটাল অফ দ্য ক্যাপিটাল। বলছে কোম্পানির দিক থেকে, কোম্পানিতে যারা ইকুইটি শেয়ার হোল্ডার হয়, মানে যারা ইকুইটি শেয়ার কেনে কোম্পানির কাছ থেকে, কোম্পানির যত সমস্ত রিস্ক আছে তারাই বহন করে। এটা সত্যি কথা, অর্থাৎ এটাও একটা সত্যি সত্যি বৈশিষ্ট্য। বিতে কি বলেছে? ইট ক্যান বি কনভার্টেড ইন্টু প্রেফারেন্স শেয়ার। বলছে এই যে ইকুইটি শেয়ার, এগুলো কিনা প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করা যায়, এটা হচ্ছে মিথ্যে কথা। বোঝা গেছে? তাহলে এটাই সেই বৈশিষ্ট্য নয়। তাহলে ইকুইটি শেয়ারের বৈশিষ্ট্য নয় কি? যে এটা প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করা যাবে, এটা সম্ভব নয়, তাই মিথ্যে কথা বলে এটাই উত্তর। 17তে কি বলেছে? রিজার্ভ ক্যাপিটাল ক্যান বি কল্ড আপ বাই দ্য কোম্পানি। রিজার্ভ ক্যাপিটালকে কোম্পানি কি বলে ডাকতে পারে? মানে কোম্পানিতে রিজার্ভ ক্যাপিটালকে আর অন্য কি নামে ডাকা হয়? ডাকা হয় বলাটা ভুল। রিজার্ভ ক্যাপিটাল কোম্পানি কখন ইউজ করতে পারে? কল্ড আপ মানে ওই যে একটু আগে বললাম না, সেই বোনাস শেয়ার ইস্যু করে রিজার্ভ ক্যাপিটালকে ক্যাপিটাল ট্রান্সফার করা যেতে পারে। তো এই সমস্ত ঘটনা কখন ঘটানো হয়? বলছে যখন এমার্জেন্সি থাকে কোম্পানিতে, মানে এমার্জেন্সি কোম্পানিতে টাকা পয়সার দরকার, শেয়ার ইস্যু করার মতো হয়তো ব্যবস্থা নেই বা অন্য কোনো সমস্যা রয়েছে, লোন নিতে পারবে না। তারপরে বলেছে ডাইরেক্টররা যদি মেনে নেয়। বলছে এনি টাইম, যে কোনো সময়। আর ডিতে বলেছে স্পেশাল কোনো সিচুয়েশনে। তো উত্তর, এটা ডিটেলসে বোঝাতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। পুরো স্পেশাল রেজলিউশন কি, জেনারেল রেজলিউশন কি বোঝাতে হবে। তাই বেটার সিম্পলি জেনে নাও যে কখন রিজার্ভ ক্যাপিটালকে ক্যাপিটালে ট্রান্সফার করে নেওয়া হয় বা কখন রিজার্ভ ক্যাপিটালকে ইউজ করা হয়। সেটা হচ্ছে যদি কোনো ইমার্জেন্সি থাকে তখনই শুধুমাত্র ইমার্জেন্সির সময় রিজার্ভ ক্যাপিটালকে ইউজ করা যেতে পারে। তো ঠিক ছিল 16টা, উত্তর হবে বি। ওকে, 17 হয়ে গেল, এবার হচ্ছে 18। সেই কোয়েশ্চেন, ডিবেঞ্চার ক্যান বি, ডিবেঞ্চার কিভাবে ইস্যু করা যায়? ইস্যু করা যায় এট প্রিমিয়ামে ইস্যু করা যায়, ডিসকাউন্টে ইস্যু করা যায়। ডিতে বলছে পার, ডিসকাউন্ট, প্রিমিয়াম, এতেই করা যায়। তোমাদের উত্তর কি হবে?
ডিবেঞ্চার কি ডিসকাউন্টে ইস্যু করা যায়? কিন্তু ওরা তো বইয়ে বলেছে যে ডিসকাউন্টে ইস্যু করা যায়, ওই কারণেই জি এর অ্যান্সারটা দিয়েছে তিনটে। তাহলে কি শুধু পারে করা যায় না? তোমাদের যদি মনে থাকে ডিবেঞ্চার করানোর সময় আমি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার পড়ানোর পরেই বলেছিলাম, আমি ইভেন লিখেও দিয়েছিলাম আমার যতদূর মনে আছে, ডিবেঞ্চার কিন্তু বর্তমান কোম্পানিজ অ্যাক্ট মানে কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করা যায় না। ঠিক আছে, তো তোমরা একবার থিওরিটা দেখে নিও, যেখানে আমি লিখিয়েছিলাম ডিবেঞ্চারের ব্যাপারে, সেখানে লেখা রয়েছে যে ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করা যায় না। কিন্তু আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখেছি এই সমস্ত কাণ্ড হয়েই থাকে। ঠিক আছে, তো অঙ্ক করার ক্ষেত্রে যাই করে থাকি না কেন, সত্যি সত্যি ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করা যায় না। কিন্তু কিন্তু কি কি লিখাবো এখন? এখানে দেখ, এখানে উত্তর বলেছে অ্যাট পার অনলি, ভুল কথা। অ্যাট প্রিমিয়াম অনলি, এটাও ভুল কথা। অ্যাট ডিসকাউন্ট অনলি, এটাও ভুল কথা। তাহলে কি অ্যাট পার, ডিসকাউন্ট, প্রিমিয়াম, তাহলে ডি হওয়া উচিত সেই হিসাবে, তাই তো? যদিও কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে ছিল না যে ডিসকাউন্টে ইস্যু করতে হয় বা এরকম, তো ওরা যেহেতু থিওরিতে দিয়ে রেখেছে এই ডি এরটাই অ্যানসার করতে হবে। তো ওদের মতামত অনুযায়ী অ্যাট পারেও করা যায়, প্রিমিয়ামেও করা যায়, ডিসকাউন্টেও করা যায়। তো সেই কারণে উত্তর কি হবে? অ্যাট পার, অ্যাট ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম, তিনটেতেই করা যায়। অর্থাৎ মহিমা যে উত্তর দিয়েছো সেটা একদম ঠিক। ওকে, তাহলে ডিবেঞ্চার তিনটেতেই ইস্যু করা যায়। ওকে, তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এটাই আজকে লাস্ট সেট থাকবে, 5 নম্বর সেট। আবার পরের কোনো একটা ক্লাসে একসাথে জমিয়ে নিয়ে তখন আলোচনা করা যাবে। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি 4টে সেট পর্যন্তই দিয়েছিলাম, 5 নম্বর সেটটা আজকে দিয়ে লিখে নিতে বলেছিলাম। আমি জানি না কতজন লিখেছো কতজন লেখনি, তো যাই হোক আজকে এত দূরই থাক। নেক্সট ক্লাসে হয় আমি যে আমাদের এই সেটের থেকে যে ওই কি বলে ওটাকে শেয়ার ডিবেঞ্চারের অঙ্ক আর পার্টনারশিপের অঙ্কগুলো দেওয়ার রয়েছে, সেখানে কিছু প্রবলেম থাকলে সেগুলো ডিসকাস করবো, আর না হলে পার্টনারশিপের নেক্সট টপিক স্টার্ট করব। ওকে, তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। কারোর কোনো ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপে আমায় জানাতে পারো, আর হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, সেগুলো করে আমায় দিয়ে দিও টাইম মতো।